ঘটনা শুরু করার আগে ঘটনাটি কিভাবে কার কাছ থেকে সংগ্রহ করেছি সেটা বলি। আমি দুবাই আল নাহদা ওইখানে একটা বিলাসবহুল ভবনের নিরাপত্তা কর্মী বা ওয়াচম্যান হিসেবে দায়িত্বরত আছি। এখানে আমার বেশ কিছু দেশি বিদেশি বন্ধু রয়েছে। তার ভেতরে অন্যতম হচ্ছে চুকস। চুকস একজন আফ্রিকান নাগরিক। ওর বাড়ি গাম্বিয়ার একটা উপকূল অঞ্চলে। সঙ্গত কারণে জায়গার নাম আমি বলছি না। চুকস আমার বয়সী 28 বা 29 বছর হবে। ওর দাদু বাগলার একজন নাম করা কবিরাজ। দাদুর বয়স বর্তমানে 90 বছর হবে। উনি যেহেতু একজন কবিরাজ, সেই জন্য ওনার অনেক অভিজ্ঞতা রয়েছে এসব বিষয়ে। গাম্বিয়াতে এক ধরনের নৃত্যের আয়োজন করা হয়, ওটাকে বলে কুম্প নৃত্য বা কুম্প নৃত্য। বিভিন্ন খড়কুটা দিয়ে ও তালগাছের পাতা দিয়ে বানানো বিশেষ এক কুম্প ঘন্টার পর ঘন্টা নৃত্য করে থাকে কোনো মানুষ ছাড়া। এই কাজগুলো ওখানকার কবিরাজরা করে থাকেন কালো জাদুর মাধ্যমে। তাছাড়া গ্রামে পাহারা দেওয়ার জন্য ওখানকার কবিরাজরা কাঠের তৈরি পুতুল বানান, এগুলোকে বলে জামবেটু। এই জামবেটুর ভেতরে পিশাচ বন্দি করে সেগুলো দিয়ে গ্রাম পাহারার কাজ করা হয়ে থাকে। আপনারা জানেন যে পুরো আফ্রিকা মহাদেশ জুড়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর কালো জাদুর চর্চা করা হয়। এই পাগলার দাদু তার কবিরাজি জীবনে অনেক ভয়ঙ্কর সাধনা করেছেন, অনেক বড় বড় জিনের মোকাবেলা করেছেন। তো আজকে আমি পাগলার দাদুর একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা এখানে শেয়ার করব, যেটা আমি চুকসের কাছ থেকে শুনেছি। তো চলুন ঘটনা শুরু করা যাক। 1990 সালের কোনো একটা সময় বাগলার ও লালা দাদু গাম্বিয়া থেকে মালি গেছেন তাদের তান্ত্রিক গুরুর সাথে দেখা করতে। লালা দাদু হচ্ছে বাগলার দাদুর একজন ঘনিষ্ঠ বন্ধু। তিনি বাগলার দাদুর মতো একজন কবিরাজ, আর এই তান্ত্রিক গুরু হচ্ছেন ওনাদের গুরু। 1975 সালে মালি থেকে এক তান্ত্রিক এসেছিলেন বাগলার দাদুর এলাকায় একজনের চিকিৎসা করতে। সেই মালি থেকে গাম্বিয়া এত দূর থেকে তাকে আনা হয়েছিল কারণ বিষয়টা অনেক জটিল ছিল, যা অন্যান্য সাধারণ কবিরাজের পক্ষে সমাধান করা সম্ভব ছিল না। ওই তান্ত্রিক মূলত একজন মহিলার উপরে কালো জাদু কাটানোর জন্য এত দূর থেকে এসেছিলেন। তারপর এই গুরুর সাথে বাগলার দাদু ও বাগলার দাদুর বন্ধু লালা, তাদের দুজনের কথা হয়। ওনারা ওই তান্ত্রিক গুরুকে বেশ আপ্যায়ন করেন। তারপর তার কাছ থেকে কঠিন কঠিন জাদুবিদ্যা শেখার আগ্রহ প্রকাশ করলে এক পর্যায়ে মালির সেই তান্ত্রিক গুরু রাজি হন। তারপর থেকে বাগলার দাদু ও লালা দাদু অনেক কিছু শেখেন। বিগত 15 বছরে অনেকবার বাগলার দাদু গেছেন সেই তান্ত্রিক গুরুর সাথে দেখা করতে এবং তার কাছ থেকে অনেক অনেক কঠিন কঠিন জাদুবিদ্যা শিখেছেন, অনেক কঠিন সমস্যার সমাধানও নিয়ে এসেছেন। এবার একটা বিশেষ দরকারে দুই দাদু গেছেন তান্ত্রিক গুরুর সাথে দেখা করতে। এই তান্ত্রিক গুরুর বাড়ি মালির আকাসিয়া অঞ্চলে। এটি সেনেগাল ও মালির বর্ডার অঞ্চলে, তবে গাম্বিয়া থেকে বেশ দূরে। যাই হোক, বাগলার ও লালা দাদু গুরুর বাড়িতে যেয়ে দেখেন তার বাড়িতে অনেক মানুষের ভিড়। একজন নাম করা কবিরাজের বাড়িতে ভিড় থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু এর আগে যতবার এসেছেন এত মানুষ কখনো তারা দেখেননি। দাদুরা বাড়ির ভেতরে প্রবেশ করে দেখেন উঠোনে একটা খাটের ওপরে একজন 30-32 বছরের মহিলার লাশ রাখা। এই লাশকে ঘিরে রয়েছে উপস্থিত সব মানুষ। সেখানে ওনাদের সেই তান্ত্রিক গুরু এবং তার কিছু শিষ্য আছে। বাগলার দাদু ও লালা দাদুকে দেখতে পেয়ে তান্ত্রিক গুরু এগিয়ে আসেন, ভালো মন্দ কথা বলে এক জায়গায় বসতে বলেন। তারপর গুরু বলেন, তোমরা বসো, বিশ্রাম করো, আমি এই ঝামেলার কাজ শেষ করে এসে তোমাদের সাথে কথা বলছি। দাদুরা অপেক্ষা করতে করতে এক সময় ঘুমিয়ে যান, কেননা জার্নি করে তারা অনেক ক্লান্ত ছিলেন। কতক্ষণ ঘুমিয়েছিলেন জানেন না। এক সময় গুরুর ডাকে তাদের ঘুম ভাঙে। ঘুম থেকে ওঠার পরে গুরু বলেন, এইবার তোমরা দুইজন একসাথে আসছো, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। তখন দাদুরা বলেন, হ্যাঁ গুরুজি, আমরা অনেক বড় বিপদে পড়েছি। তখন গুরুজি বলে, সব শুনবো, তার আগে আমি একটু ফ্রি হই। আমি নিজেও অনেক বড় বিপদে আছি, আর তোমাদেরকে আমার এখানে 2 দিন থাকতে হবে। কোনো আপত্তি থাকলে বলো। যাই হোক, গুরুর কথা শুনে দাদুরা বলে, কি যে বলেন গুরুজি আপনি, আপনার কাছে থাকতে পারা আমাদের সৌভাগ্যের ব্যাপার। 2 দিন কেন, তার বেশি দিনও থাকতে রাজি আছি। আপনি শুধু বলেন কি করতে হবে আমাদের। তখন গুরু বলেন, চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক, তারপর বলছি।
খাওয়া দাওয়া শেষ করে গুরুজি বলেন, আমাদের একটা প্রতিবেশীর বাড়ির পেছনে এই লাশটা পাওয়া গেছে, যেটা তোমরা উঠোনে খাটের উপরে দেখেছ। এই লাশ নিয়ে একটু ঝামেলার ভেতরে আছি। আজকে সকালে এই লাশটা আমাদের গ্রামের এক প্রতিবেশীর ঘরের পেছনে পাওয়া যায়। ওই প্রতিবেশীর ঘরটা হচ্ছে একটা পরিত্যক্ত নির্জন জায়গার পাশে। আমি ওই প্রতিবেশীর একটা ছদ্মনাম ব্যবহার করছি, ধরেন তার নাম এরিক। এখন এরিকদের ঘরের পেছনে একটা লাশ পাওয়া গেছে। এই ঘটনা আশেপাশের লোকজন জানতে পারে। তখন সবাই এরিকের বাড়িতে ভিড় জমায়। কে এই মেয়ে? এই লাশ এখানে এলো কিভাবে? এরকম প্রশ্ন আসতে থাকে চারপাশ থেকে। কিন্তু এরিক ও তার পরিবার বারবার বলছে তারা কিছু জানে না, এটা একটা ষড়যন্ত্র। মজার বিষয় হচ্ছে এটা কার লাশ সেটা কেউ জানে না। এই মহিলাকে কেউ আগে কখনো দেখেছে বলেও মনে করতে পারে না। এক পর্যায়ে এলাকাবাসী ও এরিকদের ভেতরে কথা কাটাকাটি শুরু হয়। তারপর শুরু হয় মারামারি। সবাই এরিককে সন্দেহ করে। কিছু যুবক এরিককে মারতে থাকে। খবর পেয়ে আমিও ছুটে গেলাম এরিকদের বাড়িতে। যে দেখি বেচারা বেধড়ক মার খাচ্ছে। আমি যেয়ে সেখানে বাধা দেই, জানতে চাই কি হয়েছে। সবকিছু শোনার পরে আমি ওই মহিলার লাশের কাছে যেয়ে খুব আতঙ্কিত হই। আমি দেখি মেয়েটার চোখের মণি দুটো দিয়ে রক্ত বের হচ্ছে আর গলায় আঙুলের চিহ্ন। তখন আমি উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বলি, আচ্ছা তোমরা দেখো তো তার শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা। তখন এক মহিলা লাশটাকে ভালো করে দেখে। এক সময় সে বলে, গুরুজি, এই মেয়েকে খুব নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সে সহ্য করতে পারেনি, তাই চোখ নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসছে। মেয়েটার স্বাস্থ্য ভালো ছিল। তখন আমি বলি, তোমরা একটু পানি ঢেলে পরিষ্কার করো, তারপর আমি দেখছি কি করা যায়। তারপর আমি গ্রামের মুরব্বীদের সাথে কথা বলি। আমি বলি যে এই হত্যার সাথে এরিকের কোনো সম্পর্ক নেই, তোমরা ওকে ছেড়ে দাও। ওই মেয়ের হত্যা আমার কাছে কেমন যেন সন্দেহজনক লাগছে। আমাদের সামনে বিপদ হতে চলেছে। অশুভ কিছুর লক্ষণ পাচ্ছি। তাছাড়া ভাগ্য ভালো, পুলিশ এখনো বিষয়টি জানেনি। জানলে কেউ পার পাবে না। আমার কথায় প্রথম থেকে সবাই একটু বিব্রত বোধ করলেও একসময় ওরা বিশ্বাস করে। যাই হোক, তারপর গ্রামবাসী জানতে চায় এই হত্যার কারণ কি হতে পারে। আমি বলি, এটা এখন বলা যাচ্ছে না, তবে আমি আজকে রাতে আমার জাদুবিদ্যা প্রয়োগ করে জানার চেষ্টা করব আসলে কি ঘটনা ঘটেছিল। তোমরা যদি আমাকে বিশ্বাস করো তবে এই লাশটা আমার বাড়িতে পৌঁছে দাও। তখন সবাই বলে, গুরুজি, আমরা আপনাকে অবশ্যই বিশ্বাস করি, আর আমাদের বিশ্বাস আপনি পারবেন। তারপর ওরা ধরাধরি করে লাশটা আমার বাড়িতে নিয়ে আসে। এই হচ্ছে আপাতত ঘটনা। এখন আমার তোমাদের থেকে একটা সাহায্য লাগবে। বাগলার দাদু জিজ্ঞাসা করেন, কি সাহায্য গুরুজি? তখন গুরুজি বলেন, আজকে রাতে তোমাদের দুজনকে নিয়ে আমি একটা রিচুয়াল করতে চাই এই লাশের ওপরে। এই রিচুয়ালের মাধ্যমে আমরা জানতে পারবো এই মহিলার পরিচয়, তাকে কে বা কারা হত্যা করেছে, কি উদ্দেশ্য। তখন লালা দাদু আর বাগলার দাদু বলে, এটা তো আত্মা ফেরানো জাদু। গুরুজি বলেন, হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ। এই জাদুর মাধ্যমে মৃত মানুষের ভেতরে আত্মা ফেরানো যায়, কিন্তু সেটা কিছু সময়ের জন্য। গুরুজি বলছেন, এটা আমি আমার ওস্তাদের কাছ থেকে শিখেছিলাম। আজ রাতে তোমাদের দুজনকে নিয়ে এই জাদু প্রয়োগ করব। এখন তোমরা বিশ্রাম করো, আমি যা যা প্রয়োজন সেগুলো ব্যবস্থা করে আসি। গুরুজি চলে যাওয়ার পরে লালা দাদু বলেন, বাগলার, আমাদের কি সৌভাগ্য। আফ্রিকার ইতিহাসের সবচেয়ে ভয়ানক ও কঠিন জাদু আজকে আমরা শিখব এবং দেখব। বাগলা দাদু বলেন, হ্যাঁ বন্ধু, আজকে আমাদের নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। দুজনে খুব উৎফুল্ল ছিল। অবশেষে বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়, সন্ধ্যা পেরিয়ে রাত। গুরুজি বলে, এই লাশটাকে আমার ছোট ঘরে, অর্থাৎ যে ঘরে বসে গুরুজি কবিরাজি করেন, সেই ঘরে নেওয়া হোক। বলে রাখা ভালো, আফ্রিকা মহাদেশে যারা এসব কবিরাজি বিদ্যা চর্চা করেন তাদের সবার আলাদা একটা ঘর থাকে। ঘরটা অনেকটা কুঁড়ে ঘরের মতো করে বানানো হয়। যাই হোক, গুরুজির কথা মতো বাড়ির সব সদস্য মিলে লাশটাকে ধরাধরি করে গুরুজির ছোট ঘরে নেওয়া হয়। তখন গুরুজি কিছু জিনিস নিয়ে সেই ঘরে প্রবেশ করেন। তার ভেতরে ছিল সরু দুটো কাঠ, রশি, কিছু ছোট বাটির মতো মাটির পাত্র, একটা বড় মাটির পাত্র, কিছু ছাগলের চর্বি যেগুলো রোদে শুকিয়ে মমের মতো করা হয়েছিল, একটা লাল কাপড়, আর আগুন জ্বালানোর জন্য ছোট ছোট কাঠের টুকরো। গুরুজি প্রথমে লম্বা কাঠ দুটোকে লাশের দুই পাশে রাখেন। তারপর ডান হাত ও ডান পা একটা কাঠের সাথে বেশ শক্ত করে বেঁধে দেন।
বাকি কাঠের সাথে বাম পা ও বাম হাত একইভাবে বেঁধে ফেলেন। এরপর মাটির বাটিগুলোতে একটু তেল ও ছাগলের চর্বি ঢেলে দিয়ে কাপড় মোড়ানো রশির মতো বানানো, অর্থাৎ আলো জ্বালানোর জন্য যে ফিতা বানানো হয় সেরকম করে লাশের চারপাশে গোল করে একটু জায়গা রেখে গণ্ডির মতো করে রাখলেন। একটা গ্যাপ রাখলেন যাতে 3 জনের বসতে অসুবিধা না হয়। এরপরে বড় বাটিতে যেটা ছিল একটা গামলা বা বোলের আকারের, সেই পাত্রে কাঠের টুকরো সাজিয়ে তেল ঢেলে দিলেন। তারপর আস্তে আস্তে সবগুলো বাটি ও ওই পাত্রে আগুন জ্বালিয়ে দিলেন। পুরো ঘর তখন ধোঁয়ায় পরিণত হলো এবং সেই সাথে চর্বি পোড়া গন্ধ। অতিরিক্ত ধোঁয়ার কারণে কেউ ঘরে থাকতে পারলেন না। তখন গুরুজি বললেন, কিছুক্ষণের জন্য ঘর থেকে বের হতে হবে, একটু পরে ধোঁয়া কমে গেলে সাধনা শুরু করব। ওনারা 3 জন ঘর থেকে বের হয়ে ধোঁয়া কমার অপেক্ষা করতে লাগলেন। এর ভেতরে গুরুজি বাগলার দাদু ও লাল দাদুকে মন্ত্র শিখিয়ে দিলেন। কিছুক্ষণ পরে ধোঁয়া কমে গেলে আবার সেই ঘরে তারা প্রবেশ করলেন। এবার গুরুজি লাশের পশ্চিম পাশে বসে পড়লেন, পূর্ব দিকে মুখ করে। লাশ আর গুরুজির মাঝখানে ফাঁকা জায়গায় আগুনের বড় পাত্রটা রাখলেন গুরুজি। তারপর বাগলার দাদুকে বললেন, বাগলার, তুমি লাশের পাশে মাথার কাছে বসে পড়ো আর কাঠ দুটোকে শক্ত করে ধরে রাখবে। লালা, তুমি লাশের পায়ের কাছে বসো, কাঠ দুটোকে শক্ত করে ধরে রেখো। প্রচন্ড শক্তি প্রয়োগ করতে হবে তোমাদের। এই লাশের শরীরে যখন আত্মা ফিরে আসবে তখন সেটা বল প্রয়োগ করে এখান থেকে ছুটে পালাবার চেষ্টা করবে। আমি তন্ত্র বলে ওকে ধরে রাখবো, তবে যদি কোনো ভাবে এখান থেকে ছুটে যেতে সক্ষম হয় তবে আমরা কেউ বাঁচব না। গুরুজির কথা শুনে দাদুরা একটু ভয় পেলেও গুরুজির উপরে বিশ্বাস রেখে তারা তাদের জায়গায় বসে পড়ে। তখন গুরুজি বলে, তোমাদের যে মন্ত্র শিখিয়ে দিয়েছি সেটা জোরে জোরে পড়তে থাকো, আর লাশে আত্মা না আসা পর্যন্ত পড়েই যাবে। দাদুরা মন্ত্র পড়তে শুরু করে, ওদিকে গুরুজিও মন্ত্র পড়তে থাকেন। বেশ কিছুক্ষণ পরে হঠাৎ করে ওই ঘরের মধ্যে ভূমিকম্প শুরু হয়। মনে হচ্ছে এক্ষুনি ঘরের সবকিছু ভেঙে মাথার উপরে পড়বে। বাগলার দাদু ও লালা দাদু বেশ ভয় পেয়ে যান। তারা দুজনে অভিজ্ঞ ও বড় কবিরাজ হওয়ার পরেও তাদেরও সাহস এবং ধৈর্য যেন কমে যাচ্ছিল। গুরুজির ওপরে বিশ্বাস রেখে তারা ধীরে ধীরে স্বাভাবিক হন আর চোখ বন্ধ করে মন্ত্র পড়তে থাকেন। হঠাৎ দাদুরা লক্ষ্য করেন লাশের শরীর নড়ে উঠল। লাশ নড়ে ওঠার সাথে সাথে বাগলার দাদু ও লালা দাদু দুজনে কাঠ দুটোকে দুপাশ থেকে শক্ত করে রাখেন। নড়াচড়া ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বাগলার দাদু ও লালা দাদু শরীরের সর্বশক্তি দিয়ে কাঠ দুটোকে ধরে রেখেছেন। এমন সময় গুরুজি আগুনের পাত্রটা নিয়ে উঠে দাঁড়ালেন আর উচ্চ স্বরে মন্ত্র পড়তে পড়তে লাশের চারপাশে ঘুরতে থাকলেন। একটা জিনিস খেয়াল করেন, একটা জ্বলন্ত আগুনের পাত্র যেটা দীর্ঘ সময় জ্বলছে সেটা ধরার সাথে সাথে হাত পুড়ে যাবার কথা, কিন্তু মন্ত্র বলে কিছু হয়নি গুরুজির। তা না হলে উনি সেটা কিভাবে ধরেছেন? এটাই হচ্ছে কালো জাদু। গুরুজি আগুনের পাত্রটা নিয়ে ঘুরতে থাকেন আর মন্ত্র পড়তে থাকেন। এদিকে লাশ ছটফট করতে থাকে এবং চারপাশটা মনে হচ্ছে এখনই লণ্ডভণ্ড হয়ে যাবে। এভাবে চলতে থাকে অনেক সময়, কিন্তু গুরুজি, লালা দাদু ও বাগলার দাদু মন্ত্র পড়া বন্ধ করেননি। তারা উচ্চ স্বরে মন্ত্র পড়তে থাকেন। মন্ত্র পড়ার এক পর্যায়ে লাশটার ছটফটানি থেমে যায় এবং লাশটা কথা বলে ওঠে। যখন লাশটা কথা বলে ওঠে তখন গুরুজি দাঁড়িয়ে যান আর তার মন্ত্র পড়া বন্ধ করে দেন। লাশটা বলে ওঠে, কি রে কবিরাজ, আমাকে কেন ডেকেছিস? এটা শোনার পরে গুরুজি বলেন, তোমার পরিচয় দাও। তখন এই লাশের ভেতরে থাকা আত্মা বলে ওঠে, আমি তোর কথা শুনতে বাধ্য না। চুকসের দাদুর বর্ণনা অনুযায়ী ওটা ওই লাশের আত্মা ছিল। আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি মৃত মানুষের আত্মা কখনো ফিরে আসে না। হতে পারে সেটা তার কালীন জিন অথবা কোনো পিশাচ বা অন্য কিছু। যাই হোক, প্রথমে ওই আত্মাটি কথা বলতে রাজি হচ্ছিল না। তারপর বিভিন্নভাবে তাকে বিভিন্ন কায়দায় রাজি করানো হয় এবং এক পর্যায়ে গুরুজি সক্ষম হন। গুরুজি একটা ওয়াদা করার পরেই লাশটি কথা বলে ওঠে। গুরুজি কি ওয়াদা করেছিলেন সেই বিষয়ে একটু পরে আসছে। ওই মহিলার আত্মা বলে, আমার নাম নায়রা, ছদ্মনাম। আমার বাড়ি বামাকো, অর্থাৎ মালির রাজধানী। আমি খ্রিস্টান। আমার বিয়ে হয়েছে মাত্র 3 বছর। আমার বাবা মা কেউ জীবিত নেই। আমার ভাই বোন সবার বিয়ে হয়ে গেছে। তারা সবাই আলাদা আলাদা পরিবার নিয়ে থাকে। আমার স্বামী ফ্রেডি, ছদ্মনাম, ছোটখাটো একটা ব্যবসা করে। বেশ সুখে আমাদের দিন কাটত। সেই সুখ আর সইল না।
ফ্রেডি অন্য এক নারীর সাথে সম্পর্ক গড়ে তোলে আর আমাকে অবহেলা অবজ্ঞা করতে শুরু করে। এক পর্যায়ে আমি আমার স্বামীর নামে আমার ভাই বোন ও তার পরিবারের কাছে নালিশ করি। বিষয়টা আমার স্বামী অস্বীকার করে। তারপর তার এমন মিথ্যাচার আমি মেনে নিতে পারি না। আমাদের বাড়িতে আমাদের ভেতরে তুমুল ঝগড়া হয় এবং এক পর্যায়ে আমি তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেই আর তাকে জানিয়ে দেই আমি আদালতে দাঁড়াবো তার বিরুদ্ধে। এটা শোনার পরে সে কিছুটা স্বাভাবিক হয়। তারপর তার পরিবার ও আমার পরিবার সবার কাছে সে প্রতিজ্ঞা করে সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর বেশ কিছুদিন আমার স্বামী আমার সাথে খুব ভালো ব্যবহার করে। তার এমন পরিবর্তন দেখে আমি বেশ খুশি হই। এর প্রায় 1 মাস পরে আমার স্বামী ফ্রেডি আমাকে বলে, তোমাকে নিয়ে অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, চলো কোথাও ঘুরে আসি। আমি খুশি হই। তখন সে বলে আমাদের এই অঞ্চলে যাওয়া উচিত। তারপর সে এই জায়গার কথা বলে। আমিও রাজি হয়ে গেলাম। তারপরে আমার স্বামী আমাকে এই গ্রামে নিয়ে আসে। যেদিন ফ্রেডি আমাকে হত্যা করে সেদিন সন্ধ্যায় ফ্রেডি বলে, তোমাকে একটা জিনিস দেখাবো, চলো যাওয়া যাক। আমিও সরল মনে তার কথায় রাজি হয়ে গেলাম। ফ্রেডি আমাকে হত্যা করার আগে কৌশলে ঘুমের ঔষধ খাওয়ায়। আমার প্রচুর ঘুম পাচ্ছিল। সেটা তাকে বললে সে হোটেলে নেয়ার কথা বলে। কৌশলে এখানে নিয়ে এসে আমাকে গলা টিপে হত্যা করে। তারপর আমার লাশ এখানে ফেলে পালিয়ে যায় আর এভাবে আমার মৃত্যু হয়। মহিলার আত্মার কাছ থেকে তার হত্যাকাণ্ডের ঘটনা শুনে উপস্থিত আমরা সবাই মর্মাহত হই এবং ফ্রেডির ওপরে আমাদের প্রচুর রাগ হয়। নীরবতা ভেঙে গুরুজি নায়রার আত্মাকে বলে, এখন তুমি বলো আমি তোমার জন্য কি করতে পারি। তখন নায়রার আত্মা বলে, আমার এই নির্মম হত্যার বিচার চাই আর আমার লাশটা আমার ভাই বোনদের কাছে পাঠিয়ে দিলে আমার আত্মা শান্তি পাবে। গুরুজি একটু চিন্তা ভাবনা করে বলে, তোমার স্বামীকে ঈশ্বর অবশ্যই সাজা দেবেন। আমি তার উপরে মরণ বাণ মারব। তার মতো পাপীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিন্তু তোমার লাশ নিয়ে এখন যদি তোমার বাড়িতে যাই তাহলে আমরা বিপদে পড়ে যাব। আইনি ঝামেলা হবে অনেক। যেহেতু তোমার স্বামী তোমাকে হত্যা করেছে তার কোনো সাক্ষী নেই আর সেটা প্রমাণ করার জন্য আইনি প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে। অনেক ঝামেলা হবে। আমাদের গ্রামে নিরীহ মানুষগুলো বিপদে পড়বে। অনেক ভোগান্তি হবে সবার। তার চেয়ে আমরা সবাই মিলে তোমাকে এখানে তোমার ধর্ম অনুযায়ী দাফন করি। আমি তোমাকে কথা দিচ্ছি, ফ্রেডির ওপরে আমি ভয়ঙ্কর কালজাদু করব। ওকে ভয়ানক মৃত্যু দেব। নায়রার আত্মা প্রথমে রাজি না হলেও অনেক বোঝানোর পরে অবশেষে রাজি হয়। তখন গুরুজি ফ্রেডির ও নায়রার নাম, ঠিকানা, বাবা মায়ের নাম সবকিছু নায়রার আত্মার কাছ থেকে জেনে নেয়। এরপরে গুরুজি নায়রার আত্মাকে নায়রার শরীর থেকে মুক্ত করে দেন। পরের দিন গুরুজি গ্রামের কিছু মুরব্বীকে ডেকে সবকিছু খুলে বললেন। সবাই সবকিছু শুনে বলে, গুরুজি আপনি যেটা ভালো মনে করেন সেটা করেন, আমাদের সবার মতামত আছে। তারপর নায়রাকে স্থানীয় একটি খ্রিস্টান কবরে দাফন করা হয়। দাফন শেষে বাগলার দাদু ও লালা দাদুকে উদ্দেশ্য করে গুরুজি বলেন, চলো ফ্রেডির ব্যবস্থা করা যাক। বাগলার দাদু জিজ্ঞাসা করে, গুরুজি আপনি কি করতে চান, মানে কোন ধরনের কালজাদু করতে চান ফ্রেডির ওপরে? তখন গুরুজি বলে, আমি ওর ওপরে এমন কালজাদু করব ও শুধু মৃত্যু কামনা করবে, কিন্তু কমপক্ষে 20 দিনের আগে ওর মৃত্যু হবে না। বাগলার দাদু আবার জিজ্ঞাসা করে, এটা কি জাদু? তখন গুরুজি বলেন, আমি ওর উপরে এমন মরণ বাণ মারব তাতে ওর প্রচন্ড মাথা ব্যথা হবে, সেই সাথে চোখও ব্যথা হবে। মাথা ব্যথা, চোখ ব্যথায় ও কিছু খেতে পারবে না, ঘুমোতে পারবে না। দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ ওকে ভালো করতে পারবে না। আমি সেই ব্যবস্থা করব। এভাবে ছটফট করতে করতে একদিন ও মারা যাবে। এটা হবে ওর শাস্তি। তারপর গুরুজি ফ্রেডির ওপরে বাণ মারেন। বাণ কিভাবে মারা হয়েছে সেটা চুকস জানতে পারেনি, আর এই ঘটনার মূল বিষয়ও সেটি নয়। এখন ঘটনার মূল পার্ট শুরু করব। এটা বর্ণনা করার আগে একটু বলে রাখি, এমন ঘটনা আমি অন্তত কখনো শুনিনি। এটা আমার জীবনের সম্পূর্ণ ভিন্ন একটা অভিজ্ঞতা, যেমনটা আমি শুনেছি বা জেনেছি। যাই হোক, সব ঝামেলা শেষ করে গুরুজি বাগলার দাদু ও লালা দাদুর উদ্দেশ্যে বলে, তোমরা তো দেখলে কত বড় বিপদের ভেতরে ছিলাম, আর সেই জন্য তোমাদের কাছ থেকে ভালো করে জানতে পারছিলাম না তোমাদের আসার উদ্দেশ্য কি।
এখন বলো কি সমস্যা? তখন বাগলার দাদু বলেন, গুরুজি, আমাদের গ্রাম পাহারা দেওয়ার জন্য আমরা যে জানবেটু ব্যবহার করি, বেশ কিছুদিন ধরে সেই জানবেটুগুলো খুঁজে পাচ্ছি না। ওই জানবেটুর ভেতরে থাকা জিনগুলোকে অনেক ডেকেও হাজির করতে পারছি না। আমি আর লালা অনেক চেষ্টা করেছি জানবেটুর পাহারার জিনগুলোকে হাজির করতে, কিন্তু ব্যর্থ হয়েছি। আর আমাদের যে সকল বার্তাবাহক বা মুকবির জিন আছে, ওদের কাছে জিজ্ঞাসা করেছে জানবেটুর সম্পর্কে, কিন্তু ওরা কোনো খবর দিতে পারেনি। ওরা শুধু এতটুকু বলেছে, এই অঞ্চলে শয়তানের ছায়া দেখতে পাচ্ছি, এর বেশি কিছু আর বলতে পারেনি। আপনি নিশ্চয়ই জানেন জানবেটু আসলে কি। জানবেটু হচ্ছে এক ধরনের কাঠের পুতুল, যেটার ভেতরে জিন বন্দি করে আফ্রিকান কবিরাজরা গ্রাম পাহারা দেওয়ার ব্যবস্থা করে, বিশেষ করে আফ্রিকার উপকূলীয় অঞ্চলগুলিতে। যাই হোক, গুরুজি জিজ্ঞাসা করে, তোমাদের জানবেটুগুলো নিখোঁজ কতদিন থেকে? তখন দাদুরা বলে, তা প্রায় 10 দিন হবে। আমাদের অন্যান্য জিনেরা যখন বলল এই গ্রামের শয়তানের ছায়া দেখতে পাচ্ছি, তখন আমরা খুব চিন্তায় পড়ে যাই। আর এই শয়তান কে বা কারা, কেন আমাদের জানবেটুগুলোকে আক্রমণ করলো, আর কি উদ্দেশ্য নিয়ে তারা এখানে এসেছে, এইটা জানার অনেক চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। আমাদের অনুগত যত জিন আছে, কেউ কোনো সঠিক তথ্য দিতে পারেনি। এরা শুধু এতটুকু বলেছে এই গ্রামে শয়তানি কর্মকাণ্ড করা হচ্ছে, তবে সেটা খুব গোপনে। এই শয়তানগুলো কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসছে, আমাদের জিন সেটা বলতে পারেনি। তারা অনেক চেষ্টা করেও কোনো খবর সংগ্রহ করতে পারেনি। জানবেটুগুলো যেহেতু সবসময় এলাকা পাহারা দেওয়ার কাজ করে, তাই ওরা সর্বপ্রথম ওই জানবেটুর ভেতরে থাকা জিনগুলোকে হত্যা করেছে অথবা বন্দি করে নিয়ে গেছে। এর ভেতরে দুটো ঘটনা ঘটে গেছে, যে ঘটনা দুটো নিয়ে পুরো গ্রামের মানুষ আতঙ্কিত। গুরুজি জিজ্ঞেস করলেন, কি সেই ঘটনা? বাগলা দাদু বললেন, জানবেটুগুলো নিখোঁজ হবার 2 দিন পরে আমাদের গ্রামের একটা ছেলে জিয়ান কাজ শেষ করে নদীর পাড় দিয়ে বাড়ি ফিরছিল। এক জায়গায় এসে জিয়ান দেখতে পায় একটু দূরে দুটো অবয়ব দাঁড়িয়ে আছে। এটা দেখে জিয়ান খুব অবাক হয়। জিয়ান আস্তে আস্তে এগোতে থাকে। একটু কাছে আসার পরে জিয়ান বুঝতে পারে ওই অবয়ব দুটো আসলে দুটো মানুষ। তারা কালো কাপড় পরা আর নদীর ভেতরে ঠিক হাঁটু পানিতে দাঁড়িয়ে আছে। আবছা আলোয় জিয়ান লক্ষ্য করে লোক দুটোর হাত দুটোয় দুটো পাত্র দেখা যাচ্ছে। তারা পাত্র দুটো ধরে ওখানে দাঁড়িয়ে আছে। জিয়ান মনে মনে ভাবে, এই লোক দুটো কে, আর তারা এই হাঁটু পানির মধ্যে দাঁড়িয়ে কি করছে? চোর না তো আবার? জিয়ান বুদ্ধি করে নদীর পাড়ে থাকা একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে আর উঁকি মেরে দেখতে থাকে আসল ঘটনা কি ঘটেছে। জিয়ান দেখে লোক দুটো অজানা ভাষায় কিছু পড়ল, তারপর পাত্রের ভেতরে থাকা তরল কোনো একটা জিনিস নদীর পানিতে ঢেলে দিল। জিয়ান বুঝতে পারে এরা কোনো সাধারণ মানুষ না, এরা নিশ্চয়ই কোনো কবিরাজ বা তান্ত্রিক। জিয়ান লক্ষ্য করে ওই তরল জাতীয় জিনিস যখনই পানিতে ঢেলেছে, তখনই ওই জায়গার পানি পাক খেতে শুরু করেছে। তখন ওই কবিরাজ দুটো নদী থেকে কিনারায় উঠে ওই গাছের দিকে আসতে থাকে, যেই গাছের পেছনে জিয়ান লুকিয়েছিল। লোক দুটোকে তার দিকে আসতে দেখে জিয়ান প্রচন্ড ভয় পায়। তখন সে মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করে। জিয়ান মুসলিম ছিল, সে তার জানা যত দোয়া আছে সব পড়তে থাকে আর মনে মনে আল্লাহকে বলে, হে আল্লাহ, আমার উপরে রহমত করো, লোক দুটোর হাত থেকে আমাকে রক্ষা করো। এক সময় লোক দুটো জিয়ানের অনেকটা কাছে এসে নদীর দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। ওদিকে জিয়ান খেয়াল করে নদীর ভেতরে পাক ক্রমেই বেড়ে চলেছে, আর সেই পাকের ভেতর থেকে উঠে আসে বিশাল একটা কচ্ছপ। এত বড় কচ্ছপ জিয়ান আগে কখনো দেখেনি। আকারে সেটা একটা মানুষের থেকে দ্বিগুণ হবে, আর উচ্চতায় মানুষের সমান। দানবীয় এমন একটা কচ্ছপ দেখে জিয়ান প্রচন্ড ভয় পায়। ওর ইচ্ছে করে একটা চিৎকার দিয়ে এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু গাছের আড়াল থেকে বেরিয়ে আসার সাথে সাথে সে ধরা পড়ে যাবে, সেই ভয়ে আর সেখান থেকে বের হতে পারে না। জিয়ান দেখে কচ্ছপটা ধীরে ধীরে ওই লোক দুটোর কাছে আসছে। কচ্ছপটা ওই লোক দুটোর সামনে এসে থেমে যায়। তারপর জিয়ান যেটা দেখে, সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে কচ্ছপটার মাথা বেরিয়ে আসলো, কিন্তু সেটা কোনো কচ্ছপের মাথা না, সেটা একটা মানুষের মাথা। এই মাথাটা অনেক ভয়ঙ্কর এবং বিভৎস। যেটুকু আবছা আলোয় দেখা যায়, সে আলোয় জিয়ান দেখে ওর মাথায় চুলগুলো জট বাঁধা, মুখের মাংসগুলো
পচন ধরা আর দুই মুখে কাটা কাটা চিহ্ন। মনে হচ্ছে চিহ্নগুলো কেউ ধারালো ছুরি দিয়ে কেটে ফেলেছে। কাটা জায়গায় মাংস বেরিয়ে আসছে, চোখগুলো গোল গোল, চোখের কোটর জোরে গোল কালো দাগ। এমন ভয়ঙ্কর জিনিস দেখে জিয়ানের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তার শরীর রীতিমতো কাঁপতে শুরু করে। জিয়ান চিৎকার দিতেও পারে না। জিয়ান তার হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে। এমন সময় ওই কচ্ছপরূপী জিনটা মানুষের মতো কথা বলে ওঠে। এটা দেখা ও শোনার পর জিয়ান আর নিজেকে ধরে রাখতে পারে না, সে সেখানে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে গ্রামের কিছু মানুষ জিয়ানকে অজ্ঞান অবস্থায় ওই গাছের নিচে পায়। আমি আর লালা খবর পেয়ে ছুটে যাই জিয়ানকে দেখতে। গিয়ে দেখি মসজিদের ইমাম সাহেব জিয়ানকে ঝাড়ফুঁক করছে। ইমাম সাহেবের চেষ্টায় জিয়ান সুস্থ হয়ে ওঠে। আমি আর লালা ইমাম সাহেবকে জিজ্ঞাসা করি, হুজুর, কি হয়েছে? আপনি কি বুঝলেন? ইমাম সাহেব বলেন, অশুভ কর্মকাণ্ডের ইঙ্গিত পাচ্ছি। যাই হোক, জিয়ান একটু সুস্থ হলে সে পুরো ঘটনা খুলে বলে। তখন আমরা বুঝতে পারি আসলে ঘটনা কি ঘটেছে। ইমাম সাহেব বলেন, জিয়ান, খোদা তোমার সাথে ছিল বলে ওই শয়তানের নজর থেকে তুমি বেঁচে গেছো। তুমি দোয়া দুরূদ পড়েছিলে বলে ওই শয়তানগুলো তোমাকে দেখতে পায়নি। ওরা যদি তোমাকে দেখতে পারত তবে তোমাকে ওখানে মেরে ফেলতো। আমরা জিয়ানকে জিজ্ঞেস করি, আচ্ছা জিয়ান, তুমি কি ওই লোক দুটোকে চিনতে পেরেছ? জিয়ান বলে, তাদেরকে চিনি না। যাই হোক, তারপর আমি, লালা, ইমাম সাহেব যার যার জায়গা থেকে চেষ্টা করি সেদিন রাতে কি ঘটেছে সেটা জানার, কিন্তু ব্যর্থ হই। এই ঘটনার 2 দিন পরে লালাদের এক প্রতিবেশীর কন্যা সন্তান নিখোঁজ হয়। বাচ্চার বয়স ছিল 3 মাস। বাড়ির ভেতর থেকে বাচ্চা নিখোঁজ হওয়ার বিষয়টা আমাদের সবাইকে নাড়া দিয়েছে। আমরা সবাই বুঝতে পারছি খুব ভয়ানক কিছুর আবির্ভাব হয়েছে আমাদের এলাকায়। এই রহস্য উদ্ঘাটন ও তার সমাধান করার মতো ক্ষমতা আমাদের এখনো হয়নি। এই জন্য গুরুজি আমাদের এত দূর থেকে আপনার কাছে আসা। কিছু একটা করুন। সবকিছু শুনে গুরুজি বলেন, আচ্ছা, আমি দেখছি কি করা যায়। আজ গভীর রাতে আমি আমার শক্তিশালী এক জাদুকরী মুখবির জিনকে পাঠাবো তোমাদের এলাকায় তথ্য সংগ্রহ করার জন্য। তখন বাগলার দাদু বলে, গুরুজি, আমাদের সকল মুখবির জিন ফেল করেছে, আপনার জিন কি পারবে? তখন গুরুজি মুচকি হেসে বলে, বাগলার, ও হচ্ছে সেই জিন যে স্বয়ং শয়তানের করা মায়াজাল কাটাতে সক্ষম। তোমরা চিন্তা করো না, যাও বিশ্রাম করো, আমি আগে দেখি ওখানে কি হচ্ছে। সেদিন রাতেই গুরুজি আসনে বসেন। আমরা দুজন শুয়ে পড়ি। ভোরে গুরুজির ডাকে আমাদের ঘুম ভাঙে। তখন গুরুজি বলে, বাগলার, তোমরা তৈরি হয়ে নাও, আমাদের এক্ষুনি বেরোতে হবে। বাগলা দাদু জিজ্ঞাসা করে, গুরুজি, আমরা এখন কোথায় যাচ্ছি? গুরুজি বলেন, কোথায় আবার? তোমাদের এলাকায়। শয়তানের সাথে মোকাবেলা করতে হবে না? গুরুজি আমাদের সাথে যাচ্ছেন শুনে আমি আর লালা তো দারুণ খুশি। তখন গুরুজি বলেন, বাগলার, এই কবিরাজি জীবনে অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি। আমার গুরু যিনি ছিলেন উনি আমাকে সবসময় একটা কথা বলতেন, যদি শয়তানের সাথে লড়াই করতে করতে মৃত্যু হয় তবে সেই মৃত্যুতে ঈশ্বর খুশি হন। শয়তানের কাছে কখনো মাথা নত করবে না। এই বৃদ্ধ বয়সে এসে এমন একটা সুযোগ আমি পেয়ে যাব ভাবতে পারিনি। তোমাদের দুজনকে ধন্যবাদ আমার কাছে আসার জন্য। চলো যাওয়া যাক তোমাদের এলাকায়। তাছাড়া অনেক দিন হলো আমার বোনটাকে দেখি না। সমস্যার সমাধান করব, বোনের সাথেও দেখা করব। মালির গুরুজির একজন বোনের বিয়ে হয়েছে গাম্বিয়াতে, অর্থাৎ 1975 সালে, এই গ্রামে এসে, অর্থাৎ বোনের বাড়িতে এসে। তখন বাগলা দাদু ও লালা দাদু জিজ্ঞাসা করে, গুরুজি, আমাদের এলাকায় কি হচ্ছে সেটা তো বলবেন। গুরুজি বলে, সব যাত্রাপথে বলবো, দেরি করো না, তৈরি হয়ে নাও এক্ষুনি। তারপর ওনারা 3 জন মালি থেকে চুক্সদের এলাকা গাম্বিয়ার দিকে রওনা দেন। যাত্রাপথে গুরুজি সবকিছু খুলে বলেন 2 দাদুকে। গুরুজি বলেন, তোমরা ঘুমানোর পরে আমার সবচেয়ে শক্তিশালী মুখবির জিনকে তোমাদের এলাকায় পাঠাই। সে সেখানে যায়। কিছুক্ষণ পরে সে ফিরে এসে আমাকে যে তথ্য দেয় সেটা শোনার পরে আমার পিলে চমকে যায়। আমার মুখবির জিন আমাকে বলেছে, গুরুজি, আমি গ্রামের সব জায়গা খুঁজে কিছু না পেয়ে যখন নদীর পাড়ে যাই তখন আমি 3টা শয়তানের অনুসারী জিনকে দেখতে পাই। ওরা আমাকে দেখার সাথে সাথে আমাকে বিদ্যুতের গতিতে আক্রমণ করে বসে। শয়তানের অনুসারীর একটা বড় অংশ হচ্ছে ইফরিত সম্প্রদায়ের জিন। তারা অনেক শক্তিশালী ও দ্রুতগামী হয়। আমরা ধরে নিলাম ওগুলো ইফরিত জিন ছিল, কিন্তু আমি তাদেরকে প্রতিহত করতে সক্ষম হই। তারপর ওরা পালিয়ে যায়। যাবার সময় আমাকে বলে, আমাদের শয়তানের খোদা ও তার মেয়ে, আমাদের মা তোদের দেখে নেবে। আমি বলি, কে তোদের শয়তানের খোদা, তার মেয়ে? তখন ওরা বলে, আমাদের শয়তানের খোদা আর কেউ নয়, স্বয়ং শয়তান ইবলিস আর তার মেয়ে নাজালি।
একটা কথা বলে রাখি, বিভিন্ন ধর্ম অনুযায়ী শয়তানকে বিভিন্ন নামে ডাকা হয়। আমি এখানে ইবলিশ শব্দটা ব্যবহার করেছি। যাই হোক, গুরুজি বলেন শয়তান ইবলিশের অনেকগুলো সন্তান রয়েছে। এই ইবলিশের সন্তানগুলো এক একজন এক একটা অপকর্মে লিপ্ত। কেউ মানুষের ভেতরে দ্বন্দ্বের সৃষ্টি করে, কেউ মানুষকে বিপথে নিয়ে যায়, কেউ সংসারে অশান্তি করে। আরো যত অপকর্ম আছে এই সব শয়তানের ছেলে মেয়েও শয়তান নিজে করে। তার ভেতরে নাজালি একজন। এই নাজালি নামের অর্থ মহামারী। নাজালি একটা আফ্রিকান শব্দ, সম্ভবত ইকবো অথবা ইবো ভাষায় কথা বলে চুকস। এখানে আমি যে নামগুলো ব্যবহার করব সব এই আফ্রিকান ভাষায় হবে। যাই হোক, এদের প্রত্যেকের আবার বিশাল বাহিনী আছে। এই মহামারীর কাজ হচ্ছে ডাঙায় ও পানিতে মহামারী সৃষ্টি করা। তোমাদের নদীতে পানিকে দূষিত করে মানুষের ভেতরে রোগ ছড়ানোর জন্য তোমাদের এই নদীটাকে সে এখন বেছে নিয়েছে। যেহেতু এটা আফ্রিকান মহাদেশের ভেতরে অনেক বড় একটা নদী, অনেক জায়গায় দেখা যায় একটা নদীর পানি হঠাৎ দূষিত হয়ে রোগ ব্যাধি হয়ে শত শত মানুষ মারা যাচ্ছে। কোনো ডাক্তার বা কবিরাজের ওষুধে কাজ হচ্ছে না, অথচ বছরের পর বছর ওই এলাকার সবাই ওই নদীর পানি ব্যবহার করে আসছে। তাহলে হঠাৎ করে নদীর পানি এভাবে দূষিত হয়ে পড়ল কিভাবে? অনেকে হয়তো সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা দেবে, পরিবেশগতভাবে হতে পারে এটা বলবে, কিন্তু কেন? তার পেছনে একটা কারণ হচ্ছে এই শয়তানের মেয়ে মহামারী ও তার অনুসারী। আর তাদেরকে এই কাজে সাহায্য করে সামান্য ক্ষমতার লোভে মানুষরূপী কিছু শয়তান। তোমাদের গ্রামের ভেতরে যে দুজন পাগল আছে, ওরা আসলে পাগল না, ওরা হচ্ছে শয়তানের অনুসারী। তোমাদের জান বেটুর ভেতরে থাকা জিনকে হত্যা করেছে ওরা। আর লালার প্রতিবেশীর মেয়েকে এই দুজন শয়তানের মেয়ে নাজালির নামে বলি দিয়েছে। ওই দুই শয়তান তান্ত্রিক সারাদিন পাগলের নাটক করে আর রাতের বেলা তারা এই সমস্ত অপকর্ম চালায়। সেদিন জিয়ানের দেখা কালো কাপড় পরা ওই শয়তান তান্ত্রিক দুটোই হচ্ছে তারা। মূলত ওরা পাগল সেজে ঘুরে বেড়ায় আর দেখে কোনো বাড়িতে ছোট বাচ্চা আছে কিনা। ওরা অন্য এলাকা থেকে আরো দুটো বাচ্চাকে তুলে এনে তোমাদের ওই নদীর পাড়ে বলি দিয়েছে। ওরা এই পর্যন্ত 3টা বলি দিয়েছে। দূরে হওয়ার জন্য তোমরা বাকি দুজনের কথা জানতে পারোনি। এভাবে যখন 13টা বাচ্চার বলি দিতে সক্ষম হবে তখন ওরা অনেক শক্তিশালী হবে। আজ এই নদীর পানি দূষিত হয়ে মহামারী শুরু হবে। এতে এই গ্রাম সহ এই দীর্ঘ নদীর পানি যারা ব্যবহার করে সবার ভেতরে রোগ ছড়াবে আর হাজার হাজার মানুষ মারা যাবে। সেদিন জিয়ানের দেখা সেই কচ্ছপরূপী শয়তানটা হচ্ছে বিমরু। এই বিমরু হচ্ছে নজলির খুব কাছের একটা শক্তিশালী শয়তান জিন। নজলি বিমরুকে নদী দূষণের দায়িত্ব দিয়েছে আর নজলির গোলাম এই বিমরু এই কাজ করে। এদিকে ক্ষমতার লোভে বিমরুর হয়ে এই দুজন তান্ত্রিক শয়তানি কর্মকাণ্ডে সাহায্য করছে। সেদিন রাতে ওদের হাতে থাকা দুটো পাত্রের ভেতরে ছিল দুটো বাচ্চার তাজা রক্ত। প্রথমে বাচ্চা দুটোকে বলি দিয়ে তার রক্ত এই পাত্রে ধারণ করা হয়েছে। তারপর তাদের সব শয়তানি কর্মকাণ্ড শেষে পাত্র ভর্তি তাজা রক্ত শয়তানের মেয়ে নাজালির জন্য উৎসর্গ করা হয়েছে। আর সেই জন্য বিমরু পানি থেকে উঠে এসে একটা কচ্ছপের রূপ ধরে আর শয়তান তান্ত্রিক দুটোকে বলে দ্বিতীয় বলি কবে দিতে হবে, কখন দিতে হবে। এখন তোমরা বলো, এত কিছু জানার পরে আমি কি বসে থাকবো? তাই তোমাদের সাথে বেরিয়ে পড়লাম শয়তানের সাথে যুদ্ধ করার জন্য। যদি ওই শয়তান তান্ত্রিক দুটো কোনোভাবে 13টা বাচ্চাকে বলি দিতে সক্ষম হয় তবে এই গ্রাম মৃত্যুপুরী হয়ে যাবে। আমাদের প্রথম কাজ গ্রামে যেয়ে সবাইকে এই বিষয়গুলো খুলে বলা, তারপর তাদেরকে সাথে নিয়ে কৌশলে ওই পাগল বেশি শয়তান দুটোকে খুঁজে বের করে তাদেরকে হত্যা করা। দ্বিতীয় কাজ হচ্ছে নদীর ভেতরে থাকা ভালো জিনদের এই বিষয়গুলো জানানো ও তাদেরকে সতর্ক করা, তারা যেন এই শয়তানের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে এবং সেই জন্য তাদেরকে অনুরোধ করা। তৃতীয় কাজ হচ্ছে ওই নদীতে থাকা শয়তানের মেয়ে গোলাম বিমরু ও তার পুরো পরিবারকে হত্যা করা। শেষ কাজ এই গ্রামে একটা রিচুয়াল করে গ্রামটাকে সুরক্ষিত করা, যাতে ভবিষ্যতে আর কোনো শয়তান সেখানে সহজে না আসতে পারে। গুরুজির কাছ থেকে এত কিছু শোনার পরে বাগলার ও লালা দাদু বলে, গুরুজি এত কিছু হয়ে গেল অথচ আমরা কিছুই বুঝতে পারলাম না। গুরুজি মুচকি হেসে বলেন, তোমরা কেবল শিখছ, তোমাদের এখনো অনেক কিছু অজানা আছে, তবে তোমরা একদিন আমার থেকেও বড় কবিরাজ হবে। যাই হোক, অনেক লম্বা জার্নি করে অবশেষে গুরুজিকে নিয়ে বাগলার দাদু ও লালা দাদু তাদের গ্রামে পৌঁছালেন।
সবাই যখন খবর পায় গুরুজি এসেছেন, তখন গ্রামের সবাই ছুটে আসে গুরুজিকে দেখতে, কেননা গুরুজি হচ্ছে এই গ্রামের আত্মীয়। বেশ কয়েকবার এই গ্রামে উনি এসেছেন। তাছাড়া উনি এখানে আসার পরে অনেকের অনেক জটিল সমস্যার সমাধান করেছেন। এই জন্য গুরুজি অনেক পরিচিত ও সুনামও আছে। গুরুজি প্রথমে তার বোনের বাড়িতে ওঠে এবং গ্রামের মোড়ল ও সম্মানিত যত লোক আছে সবাইকে খবর দিতে বলে। খবর পেয়ে সবাই চলে আসে গুরুজির কাছে। তখন গুরুজি বাগলার দাদু, লালা দাদু ওই গ্রামের সব মোড়ল শ্রেণীর লোকদের নিয়ে একটা বৈঠক করে। সবাইকে সবকিছু খুলে বলা হয়, আর কি কি করতে হবে সেটাও বলে দেয়া হয়। বৈঠক শেষে গ্রামের কিছু যুবক ছেলেদের নিয়ে দুটো দল গঠন করা হয়, আর এই দুটো দলকে দায়িত্ব দেওয়া হয় যেখান থেকে যেভাবেই হোক পাগল দুটোকে ধরে নিয়ে আসতে হবে জীবিত। কাজটা খুব সাবধানে করতে হবে, কেউ যেন সেদিকে খেয়াল রাখতে না পারে। তারপর তাদেরকে একটা নির্জন জায়গার কথা বলা হয় যেখানে ওদেরকে ধরে নিয়ে আসতে হবে। মুরব্বীর কথা মতো দল দুটি বেরিয়ে পড়ে, আর কিছুক্ষণ পরে তারা সেই দুই পাগলকে ধরে গ্রামের সেই ফাঁকা জায়গায় নিয়ে আসে। তারপর তাদের কাছ থেকে কিছু জিনিসপত্র পাওয়া যায়। এই জিনিসগুলো মূলত তন্ত্র সাধনার সময় কাজে লাগে। তবে তাদের কাছে একটা বই পাওয়া যায়। উপস্থিত সবাই বইটা দেখে ধরে নেন এটা একটা জাদুবিদ্যার বই, কারণ বইয়ের ভেতরে অদ্ভুত সব শয়তানি ছবি আর ভিন্ন ভাষায় লেখা বইটি। ওরা কোনো কথা বলে না। গুরুজি যখন এই বইটি হাতে নিয়েছেন, এক নজর দেখেই সেটা তিনি ছুঁড়ে ফেলে দেন। গুরুজি বলেন, আমার হাত অপবিত্র হয়ে গেল। এটা কিসের বই তোমরা জানো? উপস্থিত সবাই বলে, না। তখন গুরুজি বলে, এটা হচ্ছে কোডেক্স গিগাস, অর্থাৎ শয়তানের বাইবেল। আরে, এরা তো মানুষ নয়, এরা শয়তানের ধর্ম গ্রহণ করেছে। ওরা যে কত নিষ্পাপ বাচ্চাকে শয়তানের নামে বলি দিয়েছে সেটা সৃষ্টিকর্তা ভালো জানেন। সময় নষ্ট না করে ওদেরকে জিন্দা আগুনে পুড়িয়ে মেরে ফেলো। গুরুজির কথা মতো ওদের শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়া হয়। ওরা মরার আগে শুধু একটা কথা বলে, আমাদের শয়তানের খোদা তোমাদের শাস্তি দেবে। ওই দুজনের কাছ থেকে অনেক কিছু জিজ্ঞাসা করা হয়েছিল মরার আগে, যেমন তোমরা কতদিন ধরে এই শয়তানি কর্মকাণ্ডে লিপ্ত, কোথা থেকে এসেছো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওরা নাকি কোনো কথার উত্তর দেয়নি। যাই হোক, শয়তান দুটোকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, সেই সাথে ওই শয়তানি কিতাবও আগুনে পুড়িয়ে ফেলা হয়। গুরুজি বলেন, ওদের হাড় ও ছাই থাকবে সব একটা গর্তে, এবং সেই গর্ত মাটিতে ভরাট করে দেবে। তারপর গুরুজি বলে, বাগলার ও লালা, আজ রাতে তোমরা আমার সাথে ওই নদীর পাড়ে যাবে যেখানে জিয়ান ওই কচ্ছপটা দেখেছিল। আর নদীর পাড়ে যাবার আগে একটা কাজ করতে হবে। 7টা গাভীর দুধ দহন করতে হবে, একটা পাত্রে করে নিয়ে আসতে হবে সেটাকে, আর শক্ত করে দুটো লাঠির ব্যবস্থা করতে হবে। গুরুজির কথা মতো 7টা গরুর দুধ এক পাত্রে সংগ্রহ করা হয়, আর শক্ত দুটো লাঠি। তারপর পাত্রটি গুরুজির হাতে দেয়া হয়। গুরুজি বলেন, এবার চলো নদীর পাড়ে যাওয়া যাক। বাগলার দাদু ও লালা দাদুকে সাথে নিয়ে গুরুজি নদীর সেই জায়গায় যান যেখানে সেই শয়তানটিকে দেখা গিয়েছিল। তারপর গুরুজি বলেন, তোমাদের হাতের লাঠি দুটো আমাকে দাও। লাঠি দুটো নিয়ে গুরুজি মন্ত্র পড়ে তাতে ফু দেন। তারপর গুরুজি বলেন, আমি এখন নদীর ভেতরে যাব, আর আমি যাওয়ার পরে তোমরা দুজন লাঠি হাতে করে দাঁড়িয়ে থাকবে। এখানে কেউ আসার চেষ্টা করবে, কিন্তু যখনই দেখবে তোমাদের হাতে এই মন্ত্র পড়া লাঠি, তখন কেউ আর এখানে আসতে পারবে না। আমি পানির নিচে যাওয়ার পরে কিছু শয়তান পানির ভেতর থেকে ওপরে আসার চেষ্টা করবে, কিন্তু উঠতে পারবে না। আমি পানির ভেতরে শয়তানদের দেখে নেব, আর ওপরের শয়তানদের তোমরা দেখে রাখো। তোমরা যদি বুঝতে পারো কেউ তোমাদের কাছে এসেছে, তখন সৃষ্টিকর্তার নাম নেবে এবং জোরে করে তাকে আঘাত করবে। তারপর দেখবে শয়তান কেমন লেজ গুটিয়ে পালায়। গুরুজির কথা শুনে বাগলার ও লালা দাদু বলে, গুরুজি, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আছি এখানে, আপনার কোনো চিন্তা নেই, আপনি যান। তারপর গুরুজি নদীর পানিতে নেমে পড়েন, মানে একদম কিনারায় যেখান থেকে পানি শুরু। তারপর মন্ত্র পড়ে ওই দুধের পাত্রে ফুঁ দিতে থাকেন। তারপর দুধ ভর্তি পাত্রটি পানিতে ডুবিয়ে দেন। তার কিছু সেকেন্ডের ভেতরেই গুরুজির সামনে পাক খাওয়া শুরু হয় এবং ফাঁকা হয়ে যায়। তখন গুরুজি সেই ফাঁকা জায়গা দিয়ে নদীর ভেতরে প্রবেশ করেন। ডাঙায় বাগলার ও লালা দাদু লাঠি হাতে দাঁড়িয়ে সব দেখছেন। গুরুজি চলে যাওয়ার পরে শুরু হয় বন্য সব জীবজন্তুর ভয়ঙ্কর হুঙ্কার। চারপাশ জুড়ে যত সব ভয়ঙ্কর জন্তু জানোয়ার
গর্জন করতে থাকে। বাগলা দাদু লক্ষ্য করে নদীর পাড়ে গাছপালার ভেতর থেকে অনেক জোড়া চোখ ওদের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে মোটামুটি ভয় পেলেও দুজনের একজন ওই জায়গা থেকে এক চুলো নড়েনি। প্রায় 1 ঘন্টা পরে নদীতে আবারও পাক শুরু হয়, আর আগের মতো পাকের জায়গাটা ফাঁকা হয়ে যায়। এদিকে পাক শুরু হওয়ার সাথে সাথে আশেপাশে সব হুঙ্কার গর্জন থেমে যায়। তার কিছুক্ষণ পরে গুরুজি সেইখান থেকে উঠে ডাঙায় চলে আসে। গুরুজি ডাঙায় আসার পরে বাগলার ও লালাদাদু লক্ষ্য করে গুরুজি একটুও পানিতে ভেজেনি। গুরুজির জামা কাপড় সম্পূর্ণ শুকনো। এটা দেখে দুজনে খুব অবাক হয়। যাই হোক, গুরুজিকে দেখে দাদুরা জিজ্ঞাসা করে, গুরুজি আপনি ঠিক আছেন? গুরুজি বলে, হ্যাঁ আমি ঠিক আছি। তোমাদের কোনো অসুবিধা হয়েছে? তারা বলে, হ্যাঁ, অনেকগুলো শয়তান এসেছিল, জন্তু জানোয়ার সেজে ভয় দেখানোর চেষ্টা করছিল। তখন গুরুজি বলে, এই লাঠির সামনে আসার মতো সাহস কারো নেই। এখন বাড়ি চলো, আজকে গভীর রাতে এই শয়তানি খেলা শেষ করতে হবে। এখানে বাসা বাঁধা বড় শয়তানকে মারতে হবে। তখন দাদুরা জিজ্ঞেস করে, গুরুজি আপনি যে উদ্দেশ্যে নদীর ভেতরে গেলেন সেটা সফল হয়েছে? গুরুজি বলেন, হ্যাঁ হয়েছে। সব সমস্যা, সব ঝামেলা শেষ করে পরবর্তীতে গুরুজি বলেছিল নদীর ভেতরে কি হয়েছিল। গুরুজি বলেন, আমি পানির নিচে নামলাম। আমি দেখতে পেলাম একটা রাস্তা চলে গেছে। আমি সেই রাস্তা ধরে হাঁটতে থাকলাম। একটু সামনে যাওয়ার পরে একটা কালো ছায়া আমার পথ আটকে দাঁড়ায়। আমাকে বলে, এই কবিরাজ কোথায় যাচ্ছিস? আমি বলি, সেটা জেনে তোর কি কাজ? আমার পথ ছাড় বলছি। তখন ওই ছায়াটা আমাকে বলে, তোর এত বড় সাহস আমাদের জগতে এসে আমাকে বলিস পথ ছাড়তে? আমি বুঝতে পারি এই শয়তান এত সহজে পথ ছাড়বে না। আমি আমার জামার পকেট থেকে কিছু পাথরের টুকরো বের করি, যেটা আমি আসার সময় বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমি সেই পাথরে মন্ত্র পড়ে ফোঁ দিয়ে ওই ছায়ায় ছুঁড়ে মারলে ও চিৎকার করে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর আমি আবার হাঁটতে থাকি। কিছু দূর যাওয়ার পর দেখি ভয়ঙ্কর একটা কালো সাপ ফনা তুলে আমার পথ আটকে রেখেছে। অনেক বড় একটা সাপ, 3টি মাথা একসাথে ফনা ধরে আছে। আমি সেদিকে দাঁড়াতেই 3 মাথা একসাথে নড়ে ওঠে। 3জন মানুষ যদি একসাথে একই কথা বলে তাহলে যেমন শোনা যাবে, ঠিক সেই রকম ভাবেই 3টি মাথা মানুষের মতো করে কথা বলে ওঠে। ওরা বলে, এই কবিরাজ থাম, তুই এখানে যে উদ্দেশ্যে আসছিস সেটা হবে না। প্রাণে বাঁচতে চাইলে ফেরত যা। তখন আমি একটা পাথর দিয়ে ওই সাপের দিকে ছুঁড়ে মারি, সেটা অদৃশ্য হয়ে যায়। তারপর কিছুক্ষণ হাঁটার পরে একটা বিশাল প্রাসাদ দেখতে পাই। আমি বুঝতে পারি এটাই পানির নিচে থাকা জিন সর্দারের বাড়ি। আমি গেটের কাছে যাওয়ার সাথে সাথে দুজন আমাকে দেখে বলল, গুরুজি আপনি একা এসেছেন? আমরা আপনাকে আনতেই যাচ্ছিলাম। আমাদের সর্দার আপনার জন্য অপেক্ষা করছে। প্রাসাদের ভেতরে ঢুকলাম। ভেতরে যেয়ে দেখি সর্দার সেখানে বসে আছে, তার সাথে অনেকে আছে। আমাকে দেখে সর্দার প্রথমে সালাম জানায়, তারপর তার সাথে ভালো মন্দ কথা হয়। তারপর আমরা কাজের কথা এলাম। সর্দার বলে, গুরুজি আপনার হাড়ি ভর্তি 7টি গরুর দুধের উপহার আমার পছন্দ হয়েছে। আমি কি জানতে পারি আপনি কি জন্য এখানে এসেছেন? তখন আমি সর্দারকে সবকিছু খুলে বলি। সর্দার তার কিছু সংবাদ সংগ্রহকারী গোয়েন্দাকে নিয়োগ করে। তারপর তাদের কাছে জিজ্ঞাসা করে গুরুজি যেটা বলছেন সেটা সত্যি কিনা। ওরা বলে, হ্যাঁ এখানে কিছু শয়তান আছে, কিন্তু কি অপকর্ম করার জন্য এসেছে সেটা এখনো আমরা বুঝতে পারছি না। এই জন্য আপনাকে কোনো তথ্য দিতে পারিনি, আর আমরা নজর রেখেছি ওদের ওপর। তখন ওদেরকে আমি বলি, সর্দার দেখো, তোমাদের জিনদের কোনো দোষ নেই। ওরা এমন মায়াজাল সৃষ্টি করতে পারে যেটা মানুষ তো দূরের কথা, কোনো জিনও ধরতে পারে না। আমি আমার অনুগত একজন জাদুকরী মুখবির জিনের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছি। তারপর আমি সর্দারকে আমার পরিকল্পনার কথা বলি যে কিভাবে এই শয়তানদের শায়েস্তা করতে হবে। তখন সর্দার বলে, গুরুজি আপনি চিন্তা করবেন না, আপনি শুধু আমাকে ডাকলেই আমি আমার সর্বশক্তি দিয়ে শক্তিশালী সেনাবাহিনী সহ যুদ্ধ চালানোর জন্য হাজির হয়ে যাব। তারপর আমি সর্দারকে বলি, আজ গভীর রাতে আমি আসবো এই নদীর পাড়ে। সর্দার আমার কথায় রাজি হয়। এরপর আমি সেখান থেকে চলে আসি। তখন সর্দার আমাকে তার 2 জন জিনের মাধ্যমে এখানে পৌঁছে দেয়। নদীর ভেতর থেকে ওঠার পরে গুরুজি বলেছিলেন আজকে গভীর রাতে তিনি আবার দাদুদের সাথে এখানে আসবেন, এখানেই আসন করে বসবেন, যা করার করবেন। তখনকার মতো ওনারা বাড়িতে চলে যান। যাওয়ার পথে কোনো সমস্যা হয়নি, কারণ গুরুজি সাথে ছিলেন সেই জন্যই। যাই হোক, বাগলার দাদু গুরুজিকে খাওয়ার জন্য অনুরোধ করেন। দাদু বলেন, গুরুজি আপনি সারাদিন কিছু খাননি, আসুন কিছু খেয়ে নেবেন। তখন গুরুজি বলেন, বাগলার আমি এই সমস্ত কাজে আসার পরে কিছু খাই না যতক্ষণ পর্যন্ত আমি কাজটা শেষ করছি। তোমরা খাওয়া দাওয়া করলে করে নিতে পারো। তখন দাদু বলে, কি যে বলেন গুরুজি, আপনি না খেলে আমরা কি করে খাবো?
তখন গুরুজি বলে, আমার দুটো জিনিস লাগবে, তোমরা পারবে এই দুটো জিনিস এনে দিতে? বাগলা দাদু বলেন, কি জিনিস গুরুজি, আপনি বলুন শুধু। গুরুজি বলে, এক মুঠো চাল আর একটা মুরগি। বাগলার দাদু বলে, এটা আমার বাড়িতে আছে। বাগলার দাদু একটা মুরগি ও এক মুঠো চাল এনে দেন। ওগুলো নিয়ে সেই রাতে ওনারা আবারও নদীর পাড়ে আসেন। গুরুজি বলেন, তোমরা দুটো বড় পাতা নিয়ে আসো। তখন পাশে থাকা গাছ থেকে বাগলার দাদু দুটো বড় পাতা নিয়ে আসে। গুরুজি বলে, ওই পাতার উপরে চালগুলো দুই ভাগ করে রাখো। সেটাই হয়। তারপর গুরুজি মুরগিটাকে জবাই করে সেই মুরগির রক্ত চালগুলোর উপরে ফেলতে থাকেন। দুটো পাতার উপরে রাখা চালের উপরে সমানভাবে রক্ত দিয়ে চালগুলো ভিজিয়ে দেন। তারপর গুরুজি বলেন, যাও এই চালগুলো নদীতে ভাসিয়ে দিয়ে এসো। ওদিকে গুরুজির কথা মতো দাদুরা চালগুলো নদীতে ভাসিয়ে দিয়ে আবারও গুরুজির কাছে এসে বসে পড়ে। তখন গুরুজি নদীর পাড়ে বড় একটা গণ্ডি কেটে সেখানে বাগলার দাদু ও লালা দাদুকে গণ্ডির ভেতর দুই পাশে বসতে বলেন, আর গুরুজি মাঝখানে বসে পড়েন নদীর দিকে মুখ করে। গুরুজি লালা দাদু ও বাগলা দাদুকে মন্ত্র শিখিয়ে দিয়ে সেটা পড়তে বলেন। দুই পাশে দুজন মন্ত্র পড়তে থাকে আর গুরুজি মাঝখানে বসে মন্ত্র পড়ছেন। তারপর তিনি তার পকেট থেকে 3টা পাথর বের করে সেগুলো এক এক করে নদীর দিকে ছুঁড়ে মারেন। পাথর 3টা ছুঁড়ে মারার সাথে সাথে নদীতে আগের মতো পাক খাওয়া শুরু হয়, আর একটু পরে সেই পাকের ভেতর থেকে উঠে আসে জিয়ানের দেখা সেই কচ্ছপ। বাগলা দাদু বলেছিলেন এই কচ্ছপ নাকি বিশাল এক দানবের মতো। তারপর ধীরে ধীরে ওনাদের 3জনের দিকে আসতে থাকে সেটি। কচ্ছপটি ওনাদের 3জনের সামনে এসে থেমে যায়, আর তার মাথার জায়গা থেকে দুটো মানুষের মাথা বেরিয়ে আসে। সেই মাথা দেখতে ভয়ঙ্কর, বিভৎস। তার মাথার চুলগুলো জট বাঁধা, মুখের মাংসে পচন ধরা এবং বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন। মনে হচ্ছে চিহ্নগুলো কেউ ধারালো ছুরি দিয়ে কেটে দিয়েছে। চোখের কোটরে কালো দাগ। এটাই সেই বিমরু। বিমরু বলে, কিরে কবিরাজ, আমাকে কেন ডেকেছিস? কবিরাজ বলে, তোরা যে উদ্দেশ্যে এখানে এসেছিস সেটা করা যাবে না, এখান থেকে চলে যা। তখন বিমরু বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে হুকুম করিস? তুই জানিস না আমি কে? তখন গুরুজি বলে, হ্যাঁ আমি জানি তুই একটা শয়তান, আর আমি ঈশ্বরের সেবক। তোর মনে কোনো দয়া মায়া নেই। আমি দয়ালু। আমি চাইলে তোকে শাস্তি দিতে পারতাম। তোর কথায় নিষ্পাপ 3টা শিশুকে বলি দিতে হয়েছে। সেই অপরাধে তোকে হত্যা করা আমার পাপের কিছু না। তবুও ভালোই ভালোই বলছি, তুই এখান থেকে চলে যা, তা না হলে তোকে হত্যা করতে বাধ্য হব। তখন বিমরু এক পৈশাচিক হাসি হাসতে থাকে। তারপর হাসি থামিয়ে বলে, কবিরাজ, তোর সাহস থাকলে এই গণ্ডির বাইরে এসে কথা বল। তখন গুরুজি হেসে বলে, তোর নাকি অনেক ক্ষমতা, আমার গণ্ডির ভেতরে এসে দেখা। কথা শোনার পরে বিমরুর আগে গড়গড় করতে থাকে। গুরুজি আবারও বলে, শেষবারের মতো তোকে বলছি, এই এলাকা ছেড়ে যাবি কিনা বল। বিমরু বলে, না। তখন গুরুজি বলে, দাগুরা, শয়তানটাকে মেরে ফেল। এই কথা বলার সাথে সাথে পাশের জঙ্গল থেকে এক লাফে কিছু একটা সবার সামনে চলে আসে। বাগলার দাদু দেখে বিশাল একটা সিংহ, যার অর্ধেক মানুষের মতো। অন্ধকারে সেটা হাতির থেকেও বড়। হাত পা সব আছে, শরীর আছে মাথা সিংহের মতো। চোখের সামনে দানবী এক সিংহ দেখে দাদু বেশ ভয় পেয়ে যায়। ততক্ষণে বিন্দু তার কচ্ছপের খোলস থেকে হাত পা বের করে মানুষের মতো উঠে দাঁড়ায়। শুরু হয় দুজনের মধ্যে তুমুল যুদ্ধ। এবার গুরুজি ওপরের দিকে চেয়ে মন্ত্র পড়তে থাকে, আর ওর দিকে যুদ্ধ চলছে। এমন সময় আমরা দেখি নদীর পানিতে উথাল পাথাল অবস্থা। মনে হচ্ছে ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। নদী ও নদীর দুই পারের জায়গায় একটা নারকীয় অবস্থা সৃষ্টি হয়। কাকুরা এবং বিমরুর লড়াই তখনও চলছে। দাদু বলছে, ভয়ে আমাদের দম যাবার অবস্থা। এতদিনে আমরা কবিরাজি জীবনে এমন ভয়ঙ্কর যুদ্ধ দেখিনি। আমরা দুজন ভয়ে জড়সড় হয়ে গণ্ডির ভেতরে বসে থাকলাম, চোখ বুজে, আর ঈশ্বরকে ডাকতে থাকলাম। দুজনের ভেতরে সমানে যুদ্ধ চলছে। হঠাৎ কোথা থেকে একই রকমের আরো একটা সিংহ হাজির হয় আর ঝাঁপিয়ে পড়ে বিমরুর ওপরে। এবার ওরা দুজনে বিমরুকে ভালো মতো ধরে ফেলে। তারপর ওরা প্রথমে বিমরুর শরীর থেকে মাথা আলাদা করে, এরপর পুরো শরীর টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। বিমরু শেষ। তারপর ওই সিংহ দুটো এক লাফে নদীর ভেতরে চলে যায়। ওরা নদীর ভিতরে যাওয়ার সাথে সাথে নদীর পানি আরো ভয়ঙ্কর ভাবে অশান্ত হয়ে পড়ে। এদিকে গুরুজি মন্ত্র পড়ে যাচ্ছে। যুদ্ধ চলে প্রায় ঘন্টার মতো। তারপর সব স্বাভাবিক। এদিকে গুরুজি বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। গুরুজি মাটিতে পড়ে যাওয়ার পরে আমরা বেশ আতঙ্কিত হয়ে গুরুজিকে ধরে ফেলি। আমরা ভীষণ ঘাবড়ে যাই।
কারণ গুরুজির বয়স হয়েছে, উনি মারা গেলেন না তো। এই ভেবে আমাদের বুক কেঁপে ওঠে। আমরা বুঝতে পারি গুরুজি মারা যাননি, উনি বেহুশ হয়েছেন। এমন সময় এক লাফে নদীর ভেতর থেকে সিংহরূপী দাগুরা ও তার সঙ্গী ডাঙায় অর্থাৎ আমাদের সামনে এসে দাঁড়ায়। আমরা ভীষণ ভয় পেয়ে যাই। এরকম দানবীয় জিন এত কাছে। আমরা লক্ষ্য করি ওদের দুজনের হাতে অনেকগুলো মরা গুই সাপ। তখন ওদের ভেতর থেকে একজন বলে, সব শয়তানগুলোকে হত্যা করা হয়েছে, এখন গুরুজিকে নিয়ে তোমরা বাড়ি চলে যাও। ভোরের আলো ফোটার সাথে সাথে গুরুজির জ্ঞান ফিরে আসবে, ভয়ের কিছু নেই। এই বলে ওরা ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। আমরা গুরুজিকে ধরাধরি করে বাড়ি নিয়ে আসি, ভোরের জন্য অপেক্ষা করি। অবশ্যই ভোরের আলো ফুটতেই গুরুজির জ্ঞান ফিরে আসে। সবকিছু স্বাভাবিক হলে গুরুজি গোসল করেন। তারপর আমরা সবাই গোসল করে একসাথে খাওয়া দাওয়া করি। পরবর্তীতে জানতে চাই গুরুজির কাছে গুরুজি কেন অজ্ঞান হয়ে পড়লেন। গুরুজি এক ভয়ঙ্কর তথ্য দেন, যেটা শুনে আমরা ভীষণ ভয় পেয়ে যাই এবং অবাক হই। আসলে সেই রাতে কি হয়েছিল যেটা দাদুর এখনো অজানা রয়ে গেছে। এখন বলছি সেই ঘটনা, তবে তার আগে চলে যাই সেই রাতে, যে রাতে গুরুজি তার সংবাদ সংগ্রহকারী জিনকে পাঠালেন এখানে কি কি হচ্ছে সেটা দেখার জন্য। সেটাতে গুরুজি ওনার সংবাদ সংগ্রহকারী জিনের সাথে কথা বলার পরে তার শক্তিশালী জিন বন্ধু দাগুরাকে ডাকেন। দাগুরা শব্দের অর্থ সিংহ পুরুষ। এই দাগুরা জিনদের ভেতরে যত জাতের জিন আছে তার ভেতরে সবচেয়ে শক্তিশালী। শুধু তাই নয়, দাগুরা হচ্ছে জিনদের সর্দারদের সর্দার। অর্থাৎ জিনদের ভেতরে অনেক জাতি আছে আর প্রত্যেক জাতি ও গোত্রের একজন সর্দার থাকে, আর এই সব সর্দারদের সর্দার হচ্ছে দাগুরা। দাগুরা এত শক্তিশালী যে সে একা লক্ষ লক্ষ জিনের সাথে লড়াই করতে পারে। তার রয়েছে বিশাল এক জিন সেনাবাহিনী, আর এই দাগুরা জিন খুবই ধার্মিক ও ন্যায়পরায়ণ। সে নিজেকে সবসময় অন্যায় থেকে দূরে রাখার চেষ্টা করে, আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই তার কাজ। সে কয়েক হাজার বার শয়তানের সাথে যুদ্ধ করেছে। প্রশ্ন উঠতে পারে, শয়তান তো অমর, শয়তানের মৃত্যু নেই, তবে একজন জিন হয়ে শয়তানের সাথে কিভাবে যুদ্ধ করে? হ্যাঁ, শয়তানের মৃত্যু নেই, তবে শয়তান কখনো সরাসরি প্র্যাকটিক্যালি কোনো কিছু করতে পারে না। এই যেমন মানুষ বলি দেয়া, হত্যা করা, মহামারী ছড়ানো ইত্যাদি ইত্যাদি। শয়তান যেটা করতে পারে সে পরামর্শ দিতে পারে এবং মানুষ এবং জিনকে ধোঁকা দিতে পারে। শয়তান এই ধরনের কর্মকাণ্ডগুলো পরিচালনা করে মাত্র, সেগুলো মানুষের দ্বারাই কার্যকরী হয়। এই বিমরু হচ্ছে অনেক শক্তিশালী, ধূর্ত, চালাক ও নিষ্ঠুর শ্রেণীর ইফরিত জিন। সে প্রায় 2000 বছর ধরে শয়তানের সান্নিধ্যে থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। সে সমুদ্রের তলদেশ থেকে তার শয়তানি আখড়া গেড়ে বসে, আর বহুদিন ধরে এই সমুদ্র পথে চলার সময় অনেক জাহাজ সে ডুবিয়ে দিয়েছে আর জাহাজে থাকা নাবিকদের হত্যা করেছে। এভাবে সে হাজার হাজার মানুষের প্রাণ নিয়েছে। আপনারা হয়তো দ্য ডেভিল সির নাম শুনেছেন। এই যে ডেভিল সি, যেখানে রহস্যজনকভাবে জাহাজ হারিয়ে যায়, পানিতে ডুবে যায়, আরো অনেক কিছু আছে যেগুলো বর্ণনা করে ঘটনাকে আর বড় করতে চাই না। তবে এই বিমরু চরিত্র ও পূর্বের কার্যকলাপের সাথে ডেভিল সির কোনো যোগসূত্র থাকতে পারে। যাই হোক, এই নদীতে আসার আগে শয়তানের মেয়ে নাজালির সাথে তার সাক্ষাৎ হয়। নাজালি তার কাজে সন্তুষ্ট হয়ে তাকে একটা দায়িত্ব দেয়। তখন নাজালি বিমরুকে বলে, যাও, মানুষের ভেতরে মহামারী ছড়িয়ে দাও, হাজার হাজার নিষ্পাপ লোকের প্রাণ নিয়ে নাও। মূলত নাজালি তাকে এখানে পাঠিয়েছে মহামারী ছড়ানোর জন্য। একবার সেই কাজে সফলতা অর্জন করতে পারলে রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষের জীবন চলে যাবে। এতে শয়তানের মেয়ে খুশি হয়ে আরো তাকে শক্তিশালী করে দেবে। এই পুরো ব্যাপারগুলো যখন আমি জানতে পারি, তখন আমি এই জিন বন্ধু দাগুরাকে স্মরণ করি, কারণ আমি জানি নির্দিষ্ট প্রক্রিয়া ছাড়া এই জিন কারো ডাকে সাড়া দেয় না। যাই হোক, সেটাতে আমার ডাকে সাড়া দিয়ে দাগুরা হাজির হয়। তারপর আমি তাকে সবকিছু খুলে বলি। শুনে দাগুরা প্রচন্ড রেগে যায় আর বলে, আগামীকাল সেখানে যাও, আমি সব সময় তোমার সাথে থাকবো, আর সময় মতো আমি তাকে হত্যা করব। তারপর দাগুরা আমাকে সবকিছু বুঝিয়ে দেয় কিভাবে কি করতে হবে। এই সবকিছুর প্ল্যান মাস্টার দাগুরা নিজে। একজনকে সহজে হত্যা করা যায় না, তাকে ভালো হওয়ার সুযোগ দিতে হয়, তার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দিতে হয়। সেই জন্য দাগুরা আমাকে বলেছিল, তুমি প্রথমে তাকে বলবে সেখান থেকে চলে যেতে। আমি জানি সে যেতে চাইবে না, তারপরও তুমি সেটা বলবে। সে যখন অস্বীকার করবে তখন শুধু আমাকে ডাক দেবে। আমি প্রস্তুত থাকবো বিমরুর সাথে যুদ্ধ করার জন্য। তারপরের ঘটনা তোমরা সবাই দেখেছ, অনেক কিছুই দেখেছ, আবার অনেক কিছু দেখতে পারোনি। বাগলা দাদু জিজ্ঞেস করলো,
গুরুজি, আমরা কি দেখিনি? তখন গুরুজি বলে, আমরা যখন মুরগিটি জবাই করে রক্তের সাথে চাল মিশিয়ে নদীতে ভাসিয়ে দিলাম, এটা ছিল রিচুয়ালের একটা অংশ। মূলত সেখান থেকেই শুরু হয় যুদ্ধের প্রস্তুতি। ওদিকে পানির সর্দার বুঝতে পারে সময় এসে গেছে যুদ্ধের। সে তার সেনাবাহিনী নিয়ে প্রস্তুত হচ্ছিল। যখন বিমরু আমাদের সামনে আসে, ঠিক তখন দাগুরা তার সেনাবাহিনী নিয়ে আকাশে লুকিয়েছিল। দাগুরা তার সেনাপতিকে দায়িত্ব দিয়ে নিজে জমিনে নেমে আসে বিমরুর সাথে লড়াই করার জন্য। তোমরা কি জানো, যুদ্ধ শুধু ডাঙা এবং পানিতে হয়নি, যুদ্ধ আকাশেও হয়েছে। বিমরুর বিপদ বুঝতে পেরে হাজার হাজার শয়তানের অনুসারীরা এসেছিল বিমরুকে বাঁচানোর জন্য এবং তার হয়ে যুদ্ধ করার জন্য। কিন্তু ততক্ষণে আমি মন্ত্র বলে একটা বলয় সৃষ্টি করি। সেই বলয় ভেদ করে ওই শয়তানগুলো নিচে আসতে পারেনি। আমি এমন কঠিন ও লম্বা লম্বা মন্ত্র পাঠ করেছি, যা পাঠ করতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। শয়তানগুলো ওপর থেকে আমার উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করছিল। আর যদি একবার আমি ভুল করতাম আর আমার এই বলয় ভেঙে যেত, তবে আমরা সবাই মারা যেতাম। ওই শয়তানগুলো নিচে নেমে আসতে সক্ষম হতো আমার মন্ত্র বলে, এবং দাগুরার সেনাপতি ও তার সৈন্যবাহিনীর আক্রমণের ওপরে শয়তান জিনগুলো ওখানেই মারা যায়। আমি চেয়ে চেয়ে দেখেছি আর মন্ত্র পড়েছি। দাগুরার সেনাপতি যখন দেখে দাগুরা একা পেরে উঠছে না বিমরুর সাথে, তখন সে তার সৈন্যদের ওখানে দায়িত্ব দিয়ে দাগুরার কাছে চলে আসে। আর এই দুজনের শক্তির কাছে বিমরু পরাজিত হয়। বিমরুকে হত্যা করার পরে দাগুরা এবং তার সেনাপতি চলে যায় নদীর ভেতরে বাকি শয়তানগুলোকে হত্যা করার জন্য। তারপর আমি অজ্ঞান হয়ে যাই। অবশ্য ততক্ষণে সব শয়তানগুলোকে হত্যা করা হয়ে গেছে। তবে দুঃখের বিষয় এটা, এই যুদ্ধে পানির নিচে থাকা বেশ কিছু ভালো জিন ও দাগুরার কিছু সৈন্য নিহত হয়েছে। আর এভাবেই একটা ভয়ঙ্কর শয়তানি বাহিনীকে দাগুরা এবং পানির নিচের সর্দার পরাস্ত করে এবং তাদের সবাইকে মেরে ফেলতে সক্ষম হয় দাগুরা এবং সেনাবাহিনীর হাতে। তোমরা যে গুই সাপগুলো দেখেছ, ওগুলো সব মৃত শয়তানের অনুসারী। তো এটাই ছিল মূল ঘটনা, যার অনেক কিছু তোমরা জানো না। গুরুজির কাছে সবকিছু শোনার পরে দাদুরা বেশ অবাক হন এবং গুরুজির অনেক প্রশংসা করতে থাকেন। আর দাদুরা দুঃখ প্রকাশ করেন সেই সমস্ত জিনদের জন্য যাদের রক্ষা করা সম্ভব হয়নি। এরপর গুরুজি এই গ্রামটা পুরোপুরি বন্ধ করে দেন। সেবার গুরুজি 4-5 দিন ছিলেন তার বোনের বাড়ি। আপ্যায়নের কোনো কমতি ছিল না তার। গ্রামের প্রত্যেকটা মানুষ গুরুজির কাছে কৃতজ্ঞ। গুরুজির এই 4-5 দিনে বাগলার দাদুরা অনেক কিছু শেখেন গুরুজির কাছ থেকে। এরপরেও বেশ কয়েকবার বাগলার দাদু গেছেন গুরুজির বাড়ি। তবে এটাই ছিল গুরুজির শেষবারের মতো আসা মালি থেকে গাম্বিয়া। গুরুজি এখন আর জীবিত নেই, তবে গাম্বিয়ার প্রবীণদের কাছে গুরুজি এখনো এক মহানায়ক। ওনার মতো কবিরাজ আফ্রিকা মহাদেশে খুব কম ছিল। এই ঘটনাটি অর্থাৎ ঘটনার দ্বিতীয় পর্ব, এটি এখনো যারা প্রবীণ তাদের মুখে মুখে শোনা যায়। এখনো সন্ধ্যা হলে অনেক প্রবীণরা তার নাতি নাতনিদের নিয়ে বসে যান গুরুজির গল্প করতে। উনি মরেও এখনো জীবিত। আমি চুকসের কাছে গুরুজির নাম জিজ্ঞাসা করেছিলাম, সে নাম বলতে পারেনি। চুকসের কাছ থেকে বেশ কিছু ঘটনা শুনেছি, কিন্তু সেগুলো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রহণযোগ্য নয়। ঘটনার ভেতরে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে প্রচুর সমালোচনা হতে পারে। এই ঘটনাগুলো সংগ্রহ করতে আমার বেশ বেগ পেতে হয়েছে। সে অনেক এলোমেলোভাবে ঘটনা উপস্থাপন করেছিল, তাকে বারবার প্রশ্ন করতে হয়েছিল। যেমন জিন বলতে ওরা বোঝে ডেমন, ডেভিল, ব্ল্যাক ডেভিল, স্পিরিট ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা মুসলিমরা জিন শব্দটা ব্যবহার করেছি বোঝার সুবিধার্থে। কর্মব্যস্ততার কারণে সময় করে পুরো ঘটনাটা সংগ্রহ করে শুরু থেকে লিখতে অনেক সময় লেগেছে। জানি না কতটুকু সাজিয়ে লিখতে পারলাম। মেহেদী হাসান লিখেছেন দুবাই থেকে। থ্যাংক ইউ সো মাচ। অনেক লম্বা একটা স্টোরি, অনেক লম্বা একটা স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ এবং অনেক ইন্টারেস্টিং একটা স্টোরি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য নিয়ে শোনার জন্য, এবং আপনাকেও ধন্যবাদ এই ঘটনাটি আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আশা করছি ভবিষ্যতে আপনার ঘটনা পাবো। ভালো থাকবেন আপনি। তো লিসেনার্স, আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি আমাদের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে তাও আমাদের জানাবেন। আমরা আজকের মতো বিদায় নেব না, ঠিক আসলে আমরা আজকের মতো অন্য ঘটনায় যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। লিখছেন, আমার নাম মীর রাজু। আমি চাই ঘটনাটি পড়ে শোনান। তিনি তার মোবাইল নাম্বারও শেয়ার করেছেন। তারপরে তিনি লিখছেন,
প্রিয় রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি ভালোর দলে। আমি মীর রাজু। আমার বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলায়। ব্যস্ততার কারণে স্টুডিওতে এসে আমার পক্ষে ঘটনা বলা সম্ভব না, তাই পড়ে শোনালে খুশি হব। ঘটনা শুরু করার আগে বলে রাখা ভালো, আমি এর আগে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা প্রথম ভূত.com শেয়ার করেছিলাম, কিন্তু আমার ঘটনাটি সিলেক্টেড হয়নি। ভেবেছি আর কখনো ঘটনা পাঠাবো না। কিন্তু গত কয়েকদিন আগে আমার এলাকার এক বড় ভাইয়ের কাছ থেকে তার সাথে ঘটে যাওয়া তার জীবনের একটি ভয়ঙ্কর ঘটনা শুনি। ঘটনাটি শ্রোতাদের কাছে কতটা ভয়ঙ্কর হবে জানি না, তবে আমার কাছে বেশ রহস্যময় মনে হয়েছে। তাই অভিমান ভুলে আবারও একবার ঘটনা শেয়ার করতে যাচ্ছি। সরাসরি ঘটনায় চলে যাই। আমার এলাকার ভাইটির নাম রিয়াদ। তিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। তিনি দীর্ঘ 5 বছর অ্যাম্বুলেন্স চালান। এই জীবনে তার সাথে ছোট বড় অনেক ভৌতিক ঘটনা ঘটেছে, কিন্তু এই ঘটনাটি বেশ ভয়ের। ঘটনা বোঝার স্বার্থে রিয়াদ ভাইয়ের মতো করে বলছি। বলছেন রিয়াদ ভাই। সালটা ছিল 2019 সালের জানুয়ারি মাসের কনকনে শীত। আমি একটি বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালাই। মৃত লাশ নিয়ে যাই মাঝে মাঝেই বিভিন্ন জেলায়। একদিন একটা ফোন পেয়ে আমি অফিসে গিয়ে খবর পাই একটা মৃত লাশ নিয়ে আমাকে রাজশাহীতে যেতে হবে। আমি লাশটাকে দেখলাম, খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। লাশ একটা মেয়ের, সুন্দর, মনে হয় কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়তো। মাথার এক পাশ থ্যাঁতলানো, চুলগুলো এলোমেলো, দেহের বিভিন্ন স্থান থেকে রক্ত ঝরছে। মেয়েটি হোস্টেলে থাকায় এখানে তার কোনো গার্ডিয়ান নেই। তার কয়েকজন শিক্ষক এবং সহপাঠীরা মিলে লাশটাকে অ্যাম্বুলেন্সে তুলে দেয়। লাশটা নিয়ে আমায় একাই যেতে হবে। আমি মাঝে মাঝে এমন লাশ নিয়ে প্রায় অনেক জেলাতে যাই, কিন্তু আমার হেল্পার রকিকে সাথে নিতে হয়। সন্ধ্যা হয়, ঠিক ওই সময় রকিকে সাথে নিয়ে রওনা দিলাম। একটানা 4-5 ঘন্টা গাড়ি চালিয়ে একটা স্থানে এসে কিছু খাওয়ার জন্য গাড়ি থামালাম। তারপর খেয়ে দিয়ে আবারও রওনা দিলাম। কয়েক কিলোমিটার যাওয়ার পর হঠাৎ একটা চাকা বাস্ট হয়ে যায়। গাড়ি থেকে নেমে দেখলাম চাকা বাস্ট হয়ে গেছে। এক্সট্রা চাকার জন্য গাড়িতে খোঁজ করে দেখি ভুল করে এক্সট্রা চাকা নেওয়া হয়নি। সাথে থাকা আমার হেল্পার রকি বলে, ভাই, চাকা যেহেতু নাই, আমরা যেখানে খাওয়া দাওয়া করছিলাম ওইখানেই দেখি চাকা সারাতে পারি কিনা। এই কথা বলে আমার কাছ থেকে কিছু টাকা আর নষ্ট চাকাটা নিয়ে রওনা দিল সে। গাড়িটা রাস্তার একপাশে সাইড করা ছিল। কতক্ষণ লাগতে পারে এই চিন্তা করতে করতে গাড়িতে গিয়ে বসলাম। গাড়িটা হাইড্রোলিক জগ দিয়ে স্ট্যান্ড করা ছিল, তাই এইটাও চিন্তা করছিলাম একা একা এইভাবে থামানো একটা গাড়ি নিয়ে কতক্ষণ অপেক্ষা করব। এমনিতেই জায়গাটা নীরব। একটু পর পর 1-2টা ডিস্ট্রিক্ট বাস সাঁই সাঁই করে চলে যাচ্ছে। পাশে কোনো মানুষজনের চিহ্ন নেই। রাত প্রায় 10টা। কে আসবে হাইওয়েতে? আমি একটা সিগারেট ধরিয়ে একটু পর পর একটা একটা করে টান দিচ্ছি আর চাকা আসার ব্যাপারটা নিয়ে চিন্তা করছি। লুকিং গ্লাসে রকি আসার পথে তাকিয়েছিলাম। হঠাৎ ভেতরে থাকা লুকিং গ্লাসে চোখ আটকে গেল। চোখটা সরিয়ে পেছনে তাকাতে দেখলাম না, কিছুই না, সব ঠিক আছে। আবার যখন সিগারেটে টান দিয়ে লুকিং গ্লাসের দিকে তাকালাম, তখন ভয়ে স্থির হয়ে গেলাম। আমি দেখলাম মেয়েটার লাশটা উঠে বসে আছে। এবার আমি ঘাড় ঘোরাতে সাহস করলাম না। আমার মনে হচ্ছিল দাঁতে দাঁত লেগে আসবে। হঠাৎ পেছন থেকে মেয়েটা বলে উঠল, ভাইয়া, আমি পানি খাবো, পিপাসায় গলাটা ফেটে যাচ্ছে। আমি অনিচ্ছা সত্ত্বেও পেছনে তাকিয়ে দেখি মেয়েটা সত্যি শোয়া থেকে উঠে বসেছে, আর শরীরের দাগগুলো নেই। থ্যাকলানোর দিকটা বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে সে অজ্ঞান হয়েছিল, এখনই জ্ঞান ফিরেছে। মেয়েটা আবারও বলতে লাগলো, ভাইয়া, আমার খুব পানির পিপাসা লেগেছে, আমাকে একটু পানি দেন। কেন জানি মুহূর্তের মধ্যে আমার ভেতর থেকে সব ভয় কেটে গেছে। মেয়েটাকে দেখতে স্বাভাবিক লাগায় আমি একটা পানির বোতল এগিয়ে দিলাম। পানিটা পেয়ে সে এক নিঃশ্বাসে শেষ করে কেমন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমি মুহূর্তে ভাবছি, আহা জীবন, কি দারুণ আমাদের চিকিৎসা ব্যবস্থা। একটা অজ্ঞান হওয়া জীবিত মেয়েকে লাশ বানিয়ে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিয়েছে। এগুলো ভাবতে না ভাবতেই মেয়েটা আমার দিকে মুখ করে বলতে লাগলো, জানো ভাইয়া,
এই পানির জন্য আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমার ভার্সিটি বন্ধ হয়ে যাওয়ায় বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে বাস স্ট্যান্ডে আসি। আমি রিক্সা থেকে নেমে ভাড়া দিলাম। যখন একটু সামনে এগোলাম, খেয়াল করতে পারিনি কখন একটা দ্রুতগামী বাস আমার সামনে এসে পড়েছে। চোখের পলকে বাসটার আঘাত খেয়ে সামনে পড়ে যায়, আর বাসটা ব্রেক করতে না পেরে আমার মাথার ঠিক বাম সাইড দিয়ে চলে যায়। যাওয়ার সময় আমার সমস্ত শরীরটাকে কয়েকবার রাস্তায় পিষ্ট করে যায়। অ্যাক্সিডেন্টের বেশ কিছুক্ষণ পর পর্যন্ত জীবিত ছিলাম। মেয়েটার মুখে এই কথাগুলো শুনে আমার বাক রুদ্ধ হয়ে গেছে। আমি যেন আমার মধ্যে নেই, আমি শুধু শুনছি। তারপর মেয়েটা বলছে, চিৎকার করে বলতে পারিনি, আমাকে কেউ পানি দাও, পিপাসায় আমার গলা ফেটে যাচ্ছে। খুব শব্দহীন আর্তনাদ করে পানির জন্য গুমড়ে কেঁদে উঠেছিলাম, কিন্তু আমাকে এক ফোঁটা পানি কেউ দেয়নি। যখন শেষ নিঃশ্বাসটা ফেললাম, একজন এসে আমাকে পানি খাওয়াতে চাইল, কিন্তু পানির এক ফোঁটাও গলা দিয়ে নামলো না, গাল বেয়ে পড়ে গেল। আমার নিথর দেহটা অ্যাম্বুলেন্সে তোলা হলো। আমার আইডি কার্ড দেখে ভার্সিটি থেকে তথ্য নিয়ে আমার কয়েকজন বন্ধু আর শিক্ষককে খবর দেয়া হয়, আর তারাই আপনার গাড়িতে তুলে দিয়েছে আমাকে বাড়িতে পৌঁছে দিতে। মেয়েটা এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটু চুপ করে আবারও বলল, ভাইয়া, আমার আব্বা আম্মা আর ভাই বোনকে বলবেন আমার জন্য যেন না কাঁদে, আর আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে পানি খাওয়ানোর জন্য। এই কথা বলে মেয়েটা আবার শুয়ে পড়ে। ততক্ষণে আমার হেল্পার রকি চাকা ঠিক করে এসে বলল, ভাই চলেন, চাকা ঠিক হয়ে গেছে। আমি শুধু পেছনে তাকিয়ে আছি। রকে গায়ে হাত দিয়ে ধাক্কা দেওয়ায় আমার নিরাপত্তা ভাঙে, আমার সম্বিত ফিরে পাই আমি। রকির ইশারা পেয়ে খেয়াল করলাম আমার পুরো শরীর ঘামে ভেজা। এ বিষয়ে রকিকে কিছু বললাম না। চাকাটা লাগিয়ে আবার রওনা দিলাম। মেয়েটার বাড়ি যেতে যেতে পরদিন সকাল 9টা বেজে যায়। মেয়েটার লাশ পেয়ে মেয়েটার বাবা মা ভাই বোন কান্নাকাটি শুরু করে দিল। আমি ওইখানে বেশিক্ষণ অপেক্ষা করতে পারলাম না। মেয়েটার বলা কথাগুলো কারো কাছে বলতে পারিনি। গাড়ি স্টার্ট দিয়ে ঢাকার দিকে রওনা দিলাম। মনটা খারাপ করে একটানা গাড়ি চালিয়ে যখন আবার ওই রাস্তায় আসলাম যেখানে গাড়ি নষ্ট হয়েছিল, সেখানে এসে দেখলাম মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে আছে, সুন্দর একটা হাসি দিয়ে হাত নাড়িয়ে আমাকে বিদায় জানাচ্ছে। এটা দেখে আমার মনটা কেন যেন এক অজানা কারণে ভালো হয়ে গেল। ভালো একটা স্বস্তি নিয়ে ঢাকায় ফিরে চলে আসলাম। কোনো ভয় পাইনি, তবে এই রহস্যময় ঘটনাও আজও আমায় ভাবায়। এই বলে রিয়াদ ভাই তার ঘটনা শেষ করলেন। রাসেল ভাই, ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। তো এই ছিল ঘটনা, আমি পড়ে শোনালাম। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদেরকে। আমরা অপেক্ষায় থাকলাম আপনার ঘটনার, এবং আরো বেশি বেশি করে যদি ঘটনা পাঠান, আরো বেশি বেশি করে ইমেল এপিসোড হবে, আরো বেশি বেশি করে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। সুতরাং অপেক্ষায় আছি আপনাদের ঘটনার। স্টুডিওতে আসুন বা লিখে পাঠান, যেভাবে খুশি ঘটনা পাঠিয়ে দিন আমাদের। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম Booth.com with Russell. ঈদ মোবারক আপনাদের সবাইকে। আমি রাসেল আছি, সাথে ঘড়িতে সময় রাত 12:10 আর চলছে Booth.com। প্রথম ঘটনাটা আমরা শুনলাম। আশা করছি প্রথম ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। ইমেল এপিসোড মানেই স্পেশাল কিছু, এবং ইমেল এপিসোড আমরা সবসময় পছন্দ করি, এবং ইমেল এপিসোড শুনতেও আমাদের ভালো লাগে। সবকিছুই খুব অন্যরকম মনে হয়। এই জন্য ঈদেও আমাদের ইমেলের আধিক্য বেশি থাকে, এবং এবারও কিন্তু বেশ কিছু ইমেল রয়েছে যেগুলো আপনার রক্ত হিম করে দেবে, সে ধরনের ইমেল রয়েছে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা পরবর্তী ঘটনায় যাব। আপনারা আমাদেরকে কমেন্ট করুন আমাদেরকে স্বাধীনে, এবং ঠিক একইভাবে অনেকে আমি জানি যে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন স্বাধীনে, এবং একইভাবে আমাদেরকে ইমেল করে আপনার ঘটনা পাঠান। আমাদের ঘটনা পাঠাতে হলে যেটা করতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে আমাদেরকে লিখতে হবে russell.booth.com@gmail.com।